যে একটা কফি মাগ এবং একটা ডোনাট, যেটাকে তোমরা ওই সাইকেলের টিউব ভাবতে পারো, তারা দুজন টপোলজিক্যালি সেম। বালতির মধ্যে হাত ঢোকালে একে টেনে বার করলে সে যাই হোক না কেন সেটাকে তুমি রেখে দিলে এখানে ছুমন্তর ছু। ডান দিক থেকে অ্যাপ্রোচ করে পি এর কাছে, তাহলে জানো এফএক্সটা পি এর কাছে অ্যাপ্রোচ করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বাংলার প্রত্যেকটা ছেলে মেয়েকে এটা শেখা উচিত যে কন্টিনিউটির কি বিশেষত্ব বা মাহাত্ম্য। ওকে, তো আজকের এই ভিডিওতে আমরা ম্যাথামেটিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। ক্লাস 12-এ এই টপিকটার হালকা ছোঁয়া আছে এবং এরপরে তোমরা যখন বিএসসি ইন ম্যাথামেটিক্স করবে বা হায়ার স্টাডিজে যাবে তখন দেখবে ম্যাথামেটিক্সের এই ব্রাঞ্চটা বা এই যে সেকশনটা, এই টপিকটা, এটা কতটা গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীকালে রিয়েল অ্যানালিসিস বলে একটা সাবজেক্ট তোমরা পাবে ম্যাথামেটিক্সে, সেই রিয়েল অ্যানালিসিসের একটা গুরুত্বপূর্ণ, একটা হার্ট বলা যায় এই জায়গাটা। তো সেটা আমরা খুব ডিটেলসে আলোচনা করব। ক্লাস 12-এর স্টুডেন্টের জন্য এই ভিডিওটা ভীষণ ভীষণ বেনিফিশিয়াল হতে চলেছে। তোমরা যে কোনো বোর্ডেই পড়ো না কেন, যদি বাংলা ভাষা বোঝো এবং আমার কথার সাথে কানেক্ট করতে পারো, আমার কথা বুঝতে পারো, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে। আমরা ফুল কনসেপ্ট একদম ডেপথে গিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওটা একদম ডেডিকেট করেছি আমি মোটিভেশনের উপরে। কন্টিনিউটি পড়ার মোটিভেশন কি, কেন আমরা কন্টিনিউটি পড়বো, হঠাৎ করে এত টপিক থাকতে কেন আমরা কন্টিনিউটিই পড়বো, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক শেখার আগে এই মোটিভেশনটা যদি তোমাদের মধ্যে বিল্ড হয়ে যায় তাহলে তোমাদের মনে অটোমেটিক্যালি ইন্টারেস্ট জেগে যাবে সেই টপিকটার উপরে। ওকে, বেশি আর কথা আমি বাড়াচ্ছি না, আমি একেবারে শুরু করে দিচ্ছি ভিডিওটা। চলো, কন্টিনিউটি বলতে আমরা কি বুঝবো? এখানে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটা ডেফিনিশন, এফ অপেক্ষক, এই সেই হ্যানা ত্যানা, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই গোটা জিনিসটাকে একটু ইনটুইটিভলি বুঝি। কন্টিনিউটি কার হয় এটা আমার প্রশ্ন। যে বিভিন্ন প্রপার্টিজ থাকে, আমাদের অনেক ক্যারেক্টারিস্টিক থাকে, দুটো চোখ, দুটো কান, তারপর আরও অনেক যা যা বৈশিষ্ট্য আছে, লোম, শরীরে লোম আছে, তো সেই যে বৈশিষ্ট্যগুলো সেটা একটা মানুষের বৈশিষ্ট্য। তেমনই কন্টিনিউটি বা সন্ততা, এটা একটা ফাংশনের বৈশিষ্ট্য। কি বললাম? কন্টিনিউটি বা সন্ততা একটা ফাংশনের বৈশিষ্ট্য, যেটাকে বাংলা ভাষায় বলা হয় অপেক্ষক বা সম্বন্ধ নয়, অপেক্ষক বা চিত্রণও বলতে পারো। ঠিক আছে, তো সেই অপেক্ষক, একটা অপেক্ষক কেমন দেখতে হয়? একটা অপেক্ষক মানেই তার একটা গ্রাফ থাকবে, রাইট? এবং সেই অপেক্ষক, তোমরা অপেক্ষক চ্যাপ্টারটা আশা করি পড়েছো, আমি অ্যাজিউম করে নিচ্ছি, সেই জন্য আমি বলছি, এবং একটু ইন শর্ট আমি একটু রিভাইজ করে দিচ্ছি। ঠিক আছে, যে অপেক্ষক কী জিনিস। অপেক্ষককে আমরা এইভাবে এফ দিয়ে জেনারেলি ডিনোট করি, FGH, এবং এটাকে এই কলম দেওয়ার মানে কি, এটাকে ডিফাইন করছি কোথা থেকে কোথায়। একটা সেট থাকে, মনে করো ডি সেট থেকে কোনো একটা সেটে আমি ডিফাইন করতে পারি। আমি আপাতত বাস্তব সংখ্যা সমূহের সেটে ডিফাইন করলাম, কেননা আমরা যত অপেক্ষক পড়ি এই অবধি সবই কিন্তু রিয়েল ভ্যালুড ফাংশন বা বাস্তব অপেক্ষক। অর্থাৎ সেই অপেক্ষকের মধ্যে তুমি একটা ভ্যালু দেবে যেটা হচ্ছে আমাদের fx, সাপোজ সেটা হতে পারে x স্কোয়ার। ঠিক আছে, fx ইকুয়াল টু x স্কোয়ার, তার মানে কি একটা x তুমি তুলবে ডি থেকে, এটাকে বলা হয় অপেক্ষকটা ডোমেন, এবং এটাকে বলা হয় অপেক্ষকটা রেঞ্জ। ঠিক আছে, তুমি ডোমেন থেকে একটা এক্স তুলবে, সেই এক্সটাকে ঢোকাবে এফ এর মধ্যে, তো এফ সেটাকে নিয়ে প্রসেস করে একটা ভ্যালু দেবে, সেটা এক্স স্কোয়ার হতে পারে, তুমি যেভাবে ডিফাইন করে দেবে, তাই? ঠিক আছে, তো তেমনই এবার এই অ্যালগোরিদমটা মেনে আমি 1টাকে ঢোকালে কি ভ্যালু পাবো? 1 পাবো। 2টাকে ঢোকালে কি ভ্যালু পাবো? 2 স্কোয়ার মানে 4 পাবো। 1.5কে ঢোকালে কি পাবো? 1.5 এখানে ঢোকালে আমি পাবো 2.25। ঠিক আছে, স্কোয়ার করছি, সেটাই আমাদের আউটপুট। একটা ইনপুট দেবো এবং একটা আউটপুট দেবে, এটা হচ্ছে অপেক্ষক। এবং সেই অপেক্ষকটা কোত্থেকে কোথায় ডিফাইন, এটা মনে রাখবে, একটা সেট থেকে আরেকটা সেটে, ডোমেন থেকে তার রেঞ্জে। ভালো কথা। আচ্ছা, এটা রেঞ্জ নয়, সরি আমি একটু ভুল বলছি, এটা কোডোমেন, এটাকে বলা হয় কোডোমেন। আর মনে করো রেঞ্জ কোনটা, রেঞ্জ আর কোডোমেন একটু মানে প্রায় একই, শুধু রেঞ্জটা কোডোমেনের মধ্যে ঢুকে আছে। অর্থাৎ মনে করো তুমি এমনটা ধরতে পারো যে এর মধ্যে তো অনেক সংখ্যা আছে, এর মধ্যে তো অনেক সংখ্যা আছে, তাই না? মনে করো এখানে -2ও আছে, আবার ধরো মনে করো 4ও আছে, আবার মনে করো 0ও আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি ডিটাকে মনে করছি, আপাতত ডিটাকে আমি ডি না ধরে আপাতত আমি এটাকে রিয়েল নাম্বারই মনে করছি, মানে ম্যাপিংটা বা অপেক্ষকটা আর থেকে আরে ডিফাইন্ড। ঠিক আছে, তো সেই আর একটা রিয়েল নাম্বার আমি ঢোকাবো এফ এর মধ্যে, এবং সে এক্স স্কোয়ার মানে এই যেটা দেবে সেটা একটা এর এই সেটের এলিমেন্ট হবে। অর্থাৎ এই সেটের একটা এলিমেন্টকে আমি এই সেটে নিয়ে যাচ্ছি। অর্থাৎ এটাকে যদি আমি একটু পিকটোরিয়ালি দেখাই,
এর মধ্যে হাজার হাজার কোটি কোটি বিন্দু থাকতে পারে, একটা বিন্দুকে একটা বিন্দুতে নিয়ে যাচ্ছে, বা দুটো বিন্দুকে একটা বিন্দুতে নিয়ে যাচ্ছে, কিন্তু কখনো এটা হবে না একটা বিন্দুকে সে দুটো জায়গায় নিয়ে যাবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এটা যদি হয় তাহলে ফোর্সফুলি এই বিন্দুটার এই বিন্দুটাকে সেম হয়ে যেতে হবে, ঠিক আছে? মানে বেসিক্যালি এটাকে একটাই লাইন হয়ে যেতে হবে, নইলে কিন্তু ছেড়খানি হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা বেশ। তো এই যে অপেক্ষক, এটা তোমরা অপেক্ষক চ্যাপ্টারে পড়েছো, আমি একটা রিক্যাপ করাচ্ছি। আর যদি কেউ অপেক্ষকটা না পড়ে থাকো তাহলে কন্টিনিউটির ভিডিও আমার মনে হয় না দেখাটা তোমাদের খুব বেশি বেনিফিশিয়াল হবে। তাই তোমরা আগে অপেক্ষকের কনসেপ্ট ক্লিয়ার করবে। যদি মনে করো যে আমি অপেক্ষকটা এক্ষুনি শিখতে চাই, একটা ওয়ান শট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে তোমরা ফাংশন ওয়ান শট বাই সানশাইন সাগর যদি ইউটিউবে লেখো যে ক্লাস 12 ফাংশন ইন ওয়ান শট বাই সানশাইন সাগর, তুমি লিখবে, চলে আসবে, ঠিক আছে? কোনো চাপ নেই, সেটাকে দেখবে, দেখার পরে এটাতে আসবে। আমি তাও এখানে একবার বলে দিচ্ছি যাতে অসুবিধা না হয়। তোমরা চাইলে এখান থেকে কন্টিনিউ করতে পারো যদি আমার কথাটা এখান থেকে ক্যাচ করতে পারো। নইলে যদি কারোর মনে হয় যে এখানে আমি কি অল্প অল্প তাড়াতাড়ি বলে যাচ্ছি, তাহলে ওই ভিডিওটা দেখে এখানে এসো। ওকে, তাহলে আজকে আমরা খুব ডিটেলসে কন্টিনিউটি শিখবো, কন্টিনিউটির মোটিভেশন সম্পর্কে জানবো এবং একটা ইনডেপথ কনসেপ্ট নেবো। খুব খুব মজাদার হতে চলেছে ক্লাসটা। আমাকে একটু রিক্যাপ করতে দাও, তারপর আমি আসল জিনিসে আসবো। ওকে, দেখো তো এই যে অপেক্ষকটা, দেখো খুব ভালো করে দেখো, এক্স স্কোয়ার যে কোনো সংখ্যার বর্গ সবসময় কিন্তু একটা পজিটিভ সংখ্যা হয়। এমন হতে পারে না যে কোনো একটা সংখ্যার বর্গ -2 হবে। তাই জন্যে এখানে এটাকে মনে করছি -2, তো এই -2তে কেউ আসবে না, অর্থাৎ এই এক্স স্কোয়ার কোনোদিন -2 হতে পারে না, ঠিক আছে? সবাই সব কিছু হবে, মনে করো 2 যাবে 4-এ, 1 যাবে 1-এ, 0 যাবে 0-তে, এখানে মনে করো -3, এখানে মনে করো 3, এরা দুজন কিন্তু 9-এই যাবে। -3 স্কোয়ার করলেও 9 হয়, 3 স্কোয়ার করলেও 9 হয়, তাই -3টা এই পথ ধরে, এটাকে একটা পথ আমরা বলতে পারি, এটা না, এই যে ম্যাপিংটা, এটাকে আমরা পথ বলতে পারি। তো এই পথ ধরে 3টা যাবে 9-এর কাছে, ঠিক আছে? -3টা যাবেও 9-এর কাছে, ঠিক আছে? কিন্তু -2 এর কাছে কেউ যাবে না, কেননা -2 কারোর স্কোয়ার নয়। বোঝা যাচ্ছে তো? তো এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা এই আর এর মধ্যে থেকে সমস্ত যারা পজিটিভ সংখ্যা আছে তাদের জন্য একটা করে প্রি ইমেজ পাচ্ছি। এই যে ডোমেনের সেট থেকে যে এলিমেন্ট নিচ্ছি এর নাম প্রি ইমেজ, আর এটা হচ্ছে এই এক্স এর ইমেজ, ঠিক আছে? এক্স স্কোয়ারের প্রি ইমেজ এক্স, এক্স এর ইমেজ এক্স স্কোয়ার। বোঝা গেছে? এফ এর আন্ডারে। বেশ বেশ বেশ। তাহলে এই যে এক্স স্কোয়ার -2, তার জন্যে এদিকে কোনো প্রি ইমেজ নেই, অর্থাৎ এ সদা সিঙ্গেল। তো এই ধরনের এলিমেন্টগুলো কিন্তু আমাদের রেঞ্জের বাইরে, অর্থাৎ এফ এর রেঞ্জ বলতে আমরা কোনগুলো বলবো? এফ এর রেঞ্জ মানে পুরো এফ এক্সটা, ঠিক আছে? এটাকে যদি একটা সেট কল্পনা করি, এটাই হচ্ছে আমাদের এফ এর রেঞ্জ, ঠিক আছে? বেশ, এই এক্সগুলো কোত্থেকে আসছে? এই আর থেকে, এক্স বিলংস টু আর, ঠিক আছে? এবং এইটা হচ্ছে আমাদের এই সেট মানে সেট থিওরি যদি পড়ে থাকো তো এইভাবে আমরা লিখি, তোমরা খুব জানো এগুলো খুব সহজ জিনিস। যাই হোক, এটা এফ এক্সগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার এটা কার সাবসেট হবে? সবসময় আর এর সাবসেট হবে। কেননা দেখো, যে সমস্ত সংখ্যাগুলো আর এর, যে সমস্ত সংখ্যাগুলো ম্যাপড হয়ে আছে সেগুলো তো আর এর মধ্যে আছে। এছাড়াও কিছু এক্সট্রা এলিমেন্ট থাকলেও থাকতে পারে, যেমন এই 9, 1, 2, 4 এগুলো তো ম্যাপ হয়ে আছে এপার থেকে এপারে, কিন্তু -2 ম্যাপ হয়ে নেই। তো ওগুলো ছাড়াও এক্সট্রা কোনো এলিমেন্ট আছে, তাই জন্য একটা সাবসেট হতে পারে যে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল হয়ে গেল, সেটাও হতে পারে। তাহলে তখন আমরা ফাংশনটাকে বলি সারজেক্টিভ ফাংশন বা উপরিচিত্রণ, ঠিক আছে? তো এগুলো তোমরা জানো আশা করি, না জানলে একটুখানি এখান থেকে রিক্যাপ করে নাও, আর নইলে আমার ভিডিওটা দেখে নাও। এনিওয়েজ, তো এই যে আমরা বুঝলাম রেঞ্জ, এটা আমাদের কোডোমেন। এবার আমাদের আসল খেলাটা শুরু হবে কন্টিনিউটির, ঠিক আছে? কন্টিনিউটির খেলাটা কি অ্যাকচুয়ালি? বেসিক্যালি এই যে কন্টিনিউটি, এই কন্টিনিউটির প্রয়োগ প্রচুর জায়গায় আছে, ঠিক আছে? কন্টিনিউটিকে ইউজ করে আমরা প্রচুর বড় বড় কাজ করে ফেলি। কেমনভাবে করে ফেলি সেটা আমরা আসছি, তার আগে আমি একটু কন্টিনিউটির ডেফিনেশন সম্পর্কে একটু বলে নিই, দেন আমরা ওটাও আসবো। দেখো, কন্টিনিউটি মানে কি? একটা গ্রাফ, একটা ফাংশন, সেই ফাংশনের এরকম একটা গ্রাফ হয়, তোমরা জানো এগুলো ক্লাস 8, 9-এর জিনিস। সেই গ্রাফটা যদি কন্টিনিউয়াস হয়, অর্থাৎ যদি আমি একটা ফাংশনকে আর টু আর ডিফাইন করি, আমি এখানে কিন্তু আর টু আরই বলছি, বা আর এর যে কোনো সাবসেটও হতে পারে, ঠিক আছে? আমি আপাতত সুবিধার জন্য আর টু আর, আরটা ডোমেন এবং আরটা কোডোমেন এরকমভাবে ডিফাইন করছি। এবং যদি সেই ফাংশনটাকে আমি পেন না তুলে আঁকতে পারি, অর্থাৎ এই গ্রাফটা বা এই লেখটা, এই অপেক্ষকের লেখ বা এই ফাংশনের গ্রাফটা কোনো ব্রেক পয়েন্ট নেই, বুঝতে পারছো? এটা পুরোটাই সন্তত বা অবিচ্ছিন্ন, এখানে কোনো বিচ্ছিন্নতা নেই, তখনই আমরা সেই ফাংশনটাকে কন্টিনিউয়াস বলবো, ঠিক আছে? গ্রাফ যদি অবিচ্ছিন্ন হয় তখন আমরা সেই ফাংশনটাকে সন্তত বলবো, ফাংশনটাকেই সন্তত বলবো। গ্রাফ সন্তত হলে ফাংশন সন্তত। ওকে, আচ্ছা, তো
তো এবার এটাকে একটু ম্যাথামেটিক্যালি আমরা ক্যালকুলাসের ভাষায় লিখতে পারি, এই লিমিট ফিমিট দিয়ে কিভাবে লিখতে পারি সেটা আমরা দেখবো। তার আগে তুমি এটা বোঝো যে কন্টিনিউয়াস না হলে কি সমস্যা হবে। কন্টিনিউয়াস না হলে এইরকম, এটা তো আমাদের y ইকুয়ালস টু tan x এর গ্রাফ, আমাদের f(r2) আর y ইকুয়াল টু tan x এর গ্রাফ, এটা হচ্ছে sin x এর গ্রাফ, তোমরা জানো আশা করি। sin x 0 তে 0 দেয়, π/2 তে 1 দেয়, -π/2 তে -1 দেয়, এবং এইভাবে চলতে থাকে ওয়েভের মতো। আচ্ছা, এবার এই যে tan x এর গ্রাফ, এখানে কি সমস্যা, -π/2 তে বা π/2 তে তোমরা জানো, ক্লাস 10 এ পড়েছো, tan π/2 মানে কি, অসংজ্ঞাত, অর্থাৎ ওই পয়েন্টে কোনো আমাদের ইমেজ নেই, π/2 এর কোনো ইমেজ নেই, অর্থাৎ এই যে গ্রাফটা এটা না ইনফিনিটির দিকে চলে যাবে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা পেন দিয়ে আঁকা শুরু করি, তো এখান থেকে যাবে গিয়ে গ্রাফ বরাবর আমরা কিন্তু আর এই জায়গায় পৌঁছতে পারবো না, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমাকে পেনটা তুলতে হবে, তুলে এখান থেকে আবার আঁকতে হবে, আবার তুলতে হবে, আবার আঁকতে হবে, এরকমভাবে কিন্তু tan x এর গ্রাফটা এই যে রিয়েল প্লেনের উপরে থাকে। তোমরা বুঝতে পারছো তো বিষয়টা? আচ্ছা, তো এই হচ্ছে, এবার এটাকে আমরা কিভাবে ক্যালকুলাসের ভাষায় অর্থাৎ এই ডেফিনেশনে কনভার্ট করব একটু দেখে নাও, খুব সহজ, কোনো কঠিনতা এখানে নেই, বুঝতে পারছো? চলো, আচ্ছা এখানে আরেকটা আমি অপেক্ষকের উদাহরণ দিচ্ছি, সেটা আমি বলছি, আগে এটা বলে নিই তারপর ওটা বলছি। চলো, একটা আমি এক্স ওয়াই প্লেন আঁকলাম, এক্স আর এদিকে ওয়াই। আচ্ছা বেশ, তো চলো একটা আমি আপাতত একটা কন্টিনিউয়াস গ্রাফই আমরা আঁকি, মনে করো সামথিং টাইপ এরকম একটা, এটা আপাতত কন্টিনিউয়াস, ঠিক আছে। এর ডোমেনটা কোথা থেকে কোথায় আমি একটু বাউন্ড করে দিই বেশ বিষয়টাকে। এর ডোমেনটা মনে করো এইখান থেকে, এটা মনে করো সামথিং এ, এটা মনে করো সামথিং বি, ঠিক আছে। তো এই যে এবি ইন্টারভ্যালটা আছে, এই এ থেকে বি, এটা মনে করো এর ডোমেন, ঠিক আছে। অর্থাৎ আমরা শুধুমাত্র এখানে থাকা প্রত্যেকটার পয়েন্টগুলোর ইমেজ নিয়ে বদার্ড, সেগুলো কোথায়, এর ইমেজটা এখানে পাবো আমি আশা করি, এর ইমেজটা এখানে পাবো, এরকমভাবে প্রত্যেকটা পয়েন্ট আমি পাবো। তো এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এইটুকু পয়েন্টে, অর্থাৎ এখান থেকে যদি আমি পেন ঠেকাই, তো এর গা বরাবর চলতে চলতে আমি এই পয়েন্টে পৌঁছবো, অর্থাৎ এই পয়েন্টের ইমেজে পৌঁছবো, ঠিক আছে। এটা কি এফ অফ বি এবং এফ অফ এ, ঠিক আছে, ইমেজে পৌঁছবো। বেশ, তাহলে তুমি বলতে পারবে যে এর কোনো পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে কিনা। এই যে পয়েন্টে, কোনো পয়েন্টে কিন্তু ডিসকন্টিনিউটি নেই। এখানে কি হচ্ছিল দেখো, এখানে π/2 পয়েন্টে ডিসকন্টিনিউটি হচ্ছিল। কোথায় ডিসকন্টিনিউ হচ্ছিল, π/2 পয়েন্টে। π/2টা কোথাকার এলিমেন্ট, ডোমেনের এলিমেন্ট, ফাংশনের। বেশ, আচ্ছা, তো এই π/2 কোথাও যাওয়ার রাস্তা পাচ্ছিল না, তো এই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, এখান থেকে এখানে অবধি কিন্তু তার কোনো সমস্যা হয়নি, অর্থাৎ এখান থেকে এখানে সে কিন্তু কন্টিনিউয়াস। তো আমি যদি কন্টিনিউটিটাকে এইভাবে বলি যে কন্টিনিউটি মানে কিছুই নয়, একটা পয়েন্টে কোনো ফাংশন কন্টিনিউয়াস কিনা চেক করা, বুঝতে পারছো? কন্টিনিউটি মানে কিন্তু এই পয়েন্টে কন্টিনিউয়াস না, আমি যদি বলি এই পয়েন্টে কন্টিনিউয়াস, এই পয়েন্টে হ্যাঁ অবশ্যই কন্টিনিউয়াস এই পয়েন্টে, ঠিক আছে, সেটা তোমরা বুঝবে। কিন্তু এই কন্টিনিউটি মানে কিন্তু একটা পয়েন্টে কন্টিনিউয়াস, পয়েন্ট ওয়াইজ কন্টিনিউয়াস কিনা। বেশ, আমরা দেখি। এবার তুমি একটা র্যান্ডম কোনো পয়েন্ট তুলে নাও, এখানে এক্স, বা মনে করো এখানে তুমি মনে করো হ্যাঁ এক্স আমি ধরে নিচ্ছি, এক্স পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, ঠিক আছে। বেশ, আচ্ছা এক্স না হোক, আমি এখানে অন্য কিছু ধরতে পারি, এক্সটা একটা ঝামেলার জিনিস, এক্স কোনোদিনই ভালো হয় না। চলো কিছু একটা বলো, তোমরা বলো, এখানে আমি মনে করো পি পয়েন্ট ধরে নিলাম, ঠিক আছে, পি। বেশ, তো এই পি পয়েন্টে কন্টিনিউয়াস কিনা এই ফাংশনটা, সেটা আমরা চেক করব। তো সেটার মানে হচ্ছে আমি এই পি পয়েন্টের কোথায় ইমেজ আছে সেটা দেখব। পি পয়েন্টের ইমেজটা কি ডিফাইন্ড, এটা আমাদের প্রথম কথা। পি পয়েন্টের কোনো ইমেজ কি আছে আদেও? অবভিয়াসলি আছে। কোনটা সেটা এই বিন্দুটা, অর্থাৎ আমি যদি বলি এইটা, ঠিক তাই তো, এই বিন্দুর সমানে এখানে আসছি আমি, তাই না, কনফিউশনের কোনো ব্যাপার নেই। এটা যদি পি হয় তো এটা হবে আমাদের এফ অফ পি। এফ অফ পি কি ডিফাইন্ড? আগে আমাদের প্রশ্ন এটাই, যে পয়েন্টে কন্টিনিউটি চেক করবো সেই পয়েন্টে ফাংশনটা কি ডিফাইন্ড, এটা প্রথম প্রশ্ন। হ্যাঁ ফাংশনটা ডিফাইন্ড, কারণ তার একটা সসীম মান আছে, ঠিক আছে। তো বেশ, যেমন যদি তুমি বলো যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই ফাংশনটা যদি নিই, তুমি এটা জিজ্ঞাসা করতে পারো 2 পয়েন্টে কি ডিফাইন্ড, তো আমি দেখবো 2 পয়েন্টে বসি, এপারে 2 বসাবো, এপারেও 2 বসাবো, দ্যাট ইজ 4। 4টা একটা ফাইনাইট কোয়ান্টিটি, ইয়েস 4টা একটা ফাইনাইট কোয়ান্টিটি, তার মানে এই ফাংশনটা 2 পয়েন্টে ডিফাইন্ড, ঠিক আছে। বেশ, তাহলে এখানে পি বসালে একটা এফ অফ পি পাবো, যেটা আমাদের এই দেখতেই পাচ্ছি এই পয়েন্টটা,
এর কোনো আনডিফাইন্ড বা কিছু নেই, এটা ডিফাইন্ড, ঠিক আছে। তো প্রথম কন্ডিশন এটাই, দেখো এখানে আমি লিখেছি যেখানে এফ এ একটি সসীম পদ, এফ এ কে সসীম পদ হতে হবে, তারপর আমরা বাকি এইসব খেলাগুলো খেলতে পারবো। চলো তাহলে এফ এটা আমরা ডিফাইন করলাম এইভাবে, বেশ। তো পি থেকে এফ পি, আচ্ছা তাহলে এবার তুমি কন্টিনিউটি মানে কি এবার বোঝো। আমি এই যে এফ পি, সেই এফ পি পয়েন্টের ডান দিক থেকে আমি এখানে আসব, ঠিক আছে, মানে এফ পি এর খুব কাছাকাছির পয়েন্টগুলো আমি চেষ্টা করব খোঁজার, এফ পি এর খুব কাছাকাছি পয়েন্টগুলো আমি খোঁজার চেষ্টা করব, আবার বাঁ দিক থেকে ও এফ পি এর খুব কাছাকাছি পয়েন্টগুলোকে আমি কনসিডার করব, ঠিক আছে। যদি যদি আমি এপার থেকে এফ পির কাছে যাওয়ার জন্যে যদি আমার ফাংশানে এই যে এক্সটা, মানে এটা তো এক্সগুলো, এগুলো সবাই এক্স পয়েন্ট, ঠিক আছে, র্যান্ডম। তো যদি আমার এই এক্সটা, মনে করো এখানে এফ এক্স আছে কোথাও, ঠিক আছে, এটা মনে করো সাম এফ এক্স, ঠিক, আচ্ছা, যদি এফ এক্স এফ এর কাছে যাচ্ছে, তার করেসপন্ডিং যদি এখানের যে এক্সটা সেটা যদি পি এর দিকে যায়, তাহলে আমাদের বুঝতে হবে এই ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস, অর্থাৎ এর কাছাকাছি সমস্ত পয়েন্টের ইমেজগুলো, এর কাছাকাছি সমস্ত পয়েন্টের প্রি ইমেজগুলো, সরি, এর কাছাকাছি সমস্ত পয়েন্টের প্রি ইমেজগুলো যেন পি এর কাছাকাছি থাকে, বোঝা যাচ্ছে? বেশ, তাহলে আমরা বলবো এই ফাংশনটা কন্টিনিউয়াস। এবার একটা এখানে শর্ত আছে, বেসিক্যালি খুব কাছাকাছি মানে কি বোঝায়, মানে কি বোঝায় খুব কাছাকাছি মানে কি বোঝায়, দেখো তার মানে কি লিমিট এক্স অ্যাপ্রোচিং টু পি, কাছাকাছি শব্দর অর্থই হচ্ছে আমাদের লিমিট নেওয়া, লিমিট মানে খুব কাছাকাছি যাওয়া। তাহলে আমি কি বলছি, এক্স এই পি এর কাছাকাছি থাকবে এবং এফ এক্সগুলো এই এফ পি এর কাছাকাছি থাকবে, ঠিক আছে। তো আমরা এটাও বলতে পারি যে লিমিট এই পি এর বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করা মানে আমি মাইনাস দিই, তাই না, এটাকে বলা হয় এলএইচএল বা লেফট হ্যান্ড লিমিট, তোমরা ক্লাস 11 লিমিট চ্যাপ্টারে পড়েছো, তাই আমি আর বলছি না। আচ্ছা, এই জিনিসটা যখন এক্সটা পি এর কাছে যাবে তখন যেন এই এফ এক্সটা, আমি কি এখানে উল্টো বলেছি যে এফ এক্সটা এফ পি এর কাছে যাবে তার জন্য এক্সটা পি এর কাছে যাবে, উল্টো হয়তো বলতে পারি, বাট এক্সটা যখন পি এর কাছে যাচ্ছে তখন যেন এফ এক্সটা এফ পি এর কাছে যাবে, মানে সেই একই ব্যাপার। তোমরা ধরে নাও, আমি এটাকে খুব ইনটুইটিভলি বোঝানোর চেষ্টা করি, তোমরা ধরে নাও যে তুমি এই এ বিন্দু থেকে হাঁটা শুরু করেছো, তোমার বন্ধু এফ এ বিন্দু থেকে হাঁটা শুরু করেছে, ক্লিয়ার। তো তোমরা একবারও হোঁচট না খেয়ে দুজনে যদি পি এর কাছাকাছি যেতে থাকো, অনেকটা এরকম সিনারিও হবে, তুমি এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছ, তোমার বন্ধু এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঠিক আছে, দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছে, কেউ কিন্তু একবারও স্লিপ খেলো না, একবারও হোঁচট খেলো না, যদি পৌঁছে যায় তাহলে আমরা তখনই বলবো যে না এফ এর কি বলে এই পি পয়েন্টে কন্টিনিউয়াস, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা, আশা করি এবার বোঝা গেছে। আচ্ছা, দুজনে যেন একসাথে যায়, কেউ যেন হোঁচট না খায়। কিন্তু আনলাইক দ্যাট, তুমি যদি এই পাই বাই তোমার বন্ধু আর তুমি যদি হাঁটা শুরু করো এখান থেকে, তুমি গ্রাফ বরাবর হাঁটছো, তোমার বন্ধু ডোমেন বরাবর হাঁটছে, তুমি রেঞ্জ বরাবর হাঁটছো, তোমার বন্ধু ডোমেন বরাবর হাঁটছে, তো তোমার কি হচ্ছে বিষয়টা, যে এখানটায় যদি তুমি যাও এখানে পাই বাই 2 তে তুমি তো চলে গেলে, বাট তোমার বন্ধু কিন্তু পাই বাই 2 এর যে ইমেজ সেখানে কিন্তু যেতে পারবে না, সেখানে গিয়ে একটা হোঁচট খেয়ে নিচে পড়ে যাবে। তো এখানে বেসিক্যালি এটাকে তুমি এইভাবে মনে রাখবে, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন, ওকে। তুমি এটা এইভাবে মনে রাখবে, একজন যদি পড়ে যায় তাহলে কিন্তু সেটা কন্টিনিউয়াস নয় সেই ফাংশনটা, ঠিক আছে। তো বোঝা গেছে, আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার এটা কি হলো লেফট হ্যান্ড লিমিট, তাহলে আমি তো বাঁ দিক থেকে দেখলাম, আমাকে অবশ্যই ডান দিক থেকেও দেখতে হবে, তাই না, কারণ এই পয়েন্টের অ্যারাউন্ডের একটা আমি নেইবারহুড কল্পনা করতে চাইছি, ঠিক আছে, এর আশেপাশের সব পয়েন্টগুলোকে আমি কনসিডার করতে চাইছি, ঠিক আছে। তো বেশ, আচ্ছা, তাহলে এই যে এক্স অ্যাপ্রোচিং টু পি মাইনাস এফ এক্স, সেটা যেন এই এফ এর সাথে প্রায় ইকুয়াল হয়ে যায়, তাই না, এফ পি এর সাথে প্রায় ইকুয়াল হয়ে যায়, রাইট। বেশ, আচ্ছা, এবার একটা জিনিস আমি দেখাই, এটা হলো, ঠিক আছে, এটা যদি হয় তাহলে এই ফাংশনটাকে আমরা বলবো লেফট কন্টিনিউয়াস, কি বলবো, লেফট কন্টিনিউয়াস, ওকে। কেন, কেননা এই এফ এক্সটা তো তাহলে এফ পি এর কাছাকাছি যাওয়া মানে কি, দেখো লিমিট এক্স অ্যাপ্রোচেস টু এ মাইনাস সাম এফ এক্স, ঠিক আছে, এটা ইজ ইকুয়ালস টু এল, মানে কি যখন যখন এক্সটা এর বাদিক থেকে যাবে তখন তখন এফ এক্সটা এলে যাবে, বোঝা যাচ্ছে, বেসিক্যালি এটা লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এনিওয়েজ, এবার শোনো বিষয়টা খুব মন দিয়ে শোনো। আচ্ছা, এটা হলো আমাদের লেফট কন্টিনিউটি, মানে
এই পিটা বাঁ দিক থেকে কন্টিনিউয়াস। আচ্ছা, এই পি পয়েন্টে এফটা বাঁ দিক থেকে কন্টিনিউয়াস। এবার যদি এই কাজটা যদি আবার ডান দিক থেকে আসে, অর্থাৎ এই পি এর ডান দিক থেকে যদি একটা, মানে সরি এই পি না, মানে এই পয়েন্টটা ডান দিক থেকে যদি আবার পি এর কাছে আসে কোনো একটা এক্স, ঠিক আছে, সেটা যদি হয়, তখন যে ফাংশনাল ভ্যালুটা অর্থাৎ এই এক্সগুলোতে দিকে আসছে, তো এক্সের সাপেক্ষে যে এফএক্সগুলো পাবো সেইগুলো যেন আবার এফ পি এর কাছাকাছি আসে, তাহলেই তো এটা ডান দিক থেকে কন্টিনিউয়াস হয়ে যাবে, তাই না? তাহলে এটা হলো ঠিক। আচ্ছা বেশ, এটা ইকুয়াল টু যেন আবার এটা এফ পি এর সাথে প্রায় ইকুয়াল টু হয়ে যায়। এটা লেখা মানে এফ এক্সটা প্রায় এফ পি এর সাথে ইকুয়াল টু, যখন এক্সটা এফ পি এর একদম কাছাকাছি চলে যাচ্ছে। বেশ, তাহলে এটা হলো আমাদের লেফট কন্টিনিউয়াস, এটা হচ্ছে রাইট কন্টিনিউয়াস, একটা বাঁ দিক থেকে কন্টিনিউয়াস আর ডান দিক থেকে কন্টিনিউয়াস। এবার যদি বিষয়টা এমন দাঁড়ায় যে এগুলোই আবার একে অপরের সাথে ইকুয়াল হয়ে গেল, অর্থাৎ লিমিট এক্স অ্যাপ্রোচেস টু পি মাইনাস এফ এক্স, সেটা ইজ ইকুয়ালস টু লিমিট এক্স অ্যাপ্রোচেস টু পি প্লাস সেটা এফ এক্স। ঠিক আছে, এটা যদি ইকুয়াল হয়ে যায়, শুধুমাত্র এটা যদি ইকুয়াল হয়, হতেই পারে কোনো ফাংশন এমন হতেই পারে যার বাঁ দিক থেকে লিমিটটা এক্সিস্ট করছে। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, দেখো আমি যদি এই 2 পয়েন্টটাকে কনসিডার করি, 2 পয়েন্টের ইমেজকে, 2 পয়েন্টের ইমেজ এই জায়গাটায়, ঠিক আছে, এগুলো এটা হচ্ছে বক্স ফাংশন বা তোমার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। 2 পয়েন্টের জন্য আমি এটা পাচ্ছি, 2 এতে 2 দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা বেশ, 2 এর ডান দিকের সমস্ত জায়গায় সে 2 দিচ্ছে, ঠিক। আচ্ছা দেখো, তাহলে এই পয়েন্টটাতে দেখো ডান দিক থেকে কিন্তু কন্টিনিউয়াস, তুমি এর ডান দিকের থেকে যত আসতে থাকবে 2 এর দিকে, এর ইমেজগুলো কোথায়, এখানে, এর ইমেজটা কোথায়, এখানে, এর ইমেজটা কোথায়, এখানে। তো এটা দেখো ডান দিক থেকে কন্টিনিউয়াস, বুঝতে পারছো জিনিসটা? তুমি যতই ডান দিক থেকে আসো না কেন, এর যে ইমেজগুলো সেগুলো কিন্তু আবার এফ অফ 2 এর দিকেই আসবে, বোঝা যাচ্ছে তো? কিন্তু যদি তুমি এই 2 এর বাঁ দিক থেকে আসার চেষ্টা করো, তাহলে বাঁ দিকের পয়েন্টগুলো কোথায় ইমেজ দিচ্ছে, এখানে ইমেজ দিচ্ছে, এখানে ইমেজ দিচ্ছে। 2 এর জাস্ট আগে এ কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাবে, কেননা 2টা এর থেকে অনেকটাই উপরে, এখানে লাভ মারতে হবে। ওকে, তো এই হচ্ছে জ্যাক ফেল ডাউন, এখানে জ্যাক পড়ে যাবে। বেশ, সুতরাং এই ফাংশনটা কিন্তু 2 পয়েন্টে লেফট সাইড থেকে কিন্তু কন্টিনিউয়াস নয়, বাট রাইট সাইড থেকে কন্টিনিউয়াস, বোঝা যাচ্ছে তো? এরকম হতেই পারে যে কেউ একজন লেফট কন্টিনিউয়াস বাট রাইট কন্টিনিউয়াস নয়, কিন্তু যদি লিমিটটা এক্সিস্ট করে যায়, অর্থাৎ LHL ইকুয়াল টু RHL হয়ে যায় কোনোভাবে, তাহলে সেই ফাংশনটা দুদিক থেকে কন্টিনিউয়াস, এবং দুটোই যখন একে অপরের সাথে সমান হয়ে যাচ্ছে, আমরা বলে দিচ্ছি যে এটা আবার ফাংশনাল ভ্যালুর সাথে সমান, তবেই না আমরা কন্টিনিউটি বলবো, তাই না? ফাংশনাল ভ্যালুর সাথে সমান না হলে তো সে প্রথমেই গেল, শেষ। কোনো একটা লিমিট যদি ফাংশনাল ভ্যালুর সাথে সমান না হয়, তাহলে তো শেষ, তার খেলা শেষ। তাহলে বিষয়টা হচ্ছে এটাই, বুঝতে পারছো? যদি বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করছি এক্সকে, পি এর বাঁ দিক থেকে নিয়ে যাচ্ছি, এফ এক্সগুলো এফপিকে অ্যাপ্রোচ করছে। আচ্ছা, যদি এক্সটা পি এর ডান দিক থেকে আনছি আমি, এক্সটা মনে করো এখানে আছে, এখানে মনে করো পি আছে, তো এক্স চলে আসছে ডান দিক থেকে, তাহলে কি হচ্ছে, এফ এক্সটা যেন আবার এফপিকে অ্যাপ্রোচ করে। সে ডান দিক বাঁ দিক ওটা যেখান থেকে খুশি হতে পারে, কিন্তু আমি যদি এক্সকে ডান দিক থেকে অ্যাপ্রোচ করাই পি এর কাছে, তাহলে যেন এফ এক্সটা পি এর কাছে অ্যাপ্রোচ করে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? মানে এফ অফ পি এর কাছে অ্যাপ্রোচ করে, বোঝা যাচ্ছে তো? মানে ডোমেনের জিনিসপত্রগুলো যখন কাছাকাছি চলে আসবে, তখন যেন কোডোমেনের জিনিসগুলো কাছাকাছি চলে আসে। এরই একটা উপরে চলে যায়, এক ধাপ উপরে ইউনিফর্ম কন্টিনিউটি আছে, সেটা তোমরা পরে শিখবে, বোঝা যাচ্ছে তো? এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের কন্টিনিউটির ডেফিনেশন। তার মানে লিমিটটাকে প্রথমে এক্সিস্ট করতে হবে। তাহলে ডেফিনেশনের জিসটা কি হবে, যে প্রথম কথা, কোনো এ পয়েন্টটা যদি আমি বলি এফ এ শুড বি ডিফাইন্ড, তার মানে এফ এটাকে সংজ্ঞাত হতে হবে। 2 নম্বর, লিমিট এক্সিস্ট করবে, তার মানে লিমিট এক্স অ্যাপ্রোচেস টু এ এফ এক্স মাস্ট এক্সিস্ট হওয়া মানে কি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম, অর্থাৎ এইটুকু বাদে, এইটুকু হওয়া মানে কি, লিমিট এক্সিস্ট করা তোমরা ক্লাস 11-এ দেখেছো, তো লিমিট এক্সিস্ট করতে হবে। আর 3 নম্বর, সেই লিমিটটাকেই এটাকেই আবার এফ এর সাথে সমান হতে হবে, একদম জিস্ট। এটা হওয়া মানে এটা, তার মানে এটা, এই দুটো তো ইকুয়াল, তার মানে, তাই না? তো এটাকে আমি একসাথে এটাই লিখতে পারি যে এক্স টেন্স টু এ, ঠিক আছে? এই দুটোকে একসঙ্গে এরকম লেখা যায়, এক্স অ্যাপ্রোচেস টু এ, তোমরা জানো এগুলো, এফ এক্স সেটা হবে আমাদের এফ এ। যদি এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করে, একসাথে 3টেকেই করতে হবে, কোনো একটা স্যাটিসফাই করছে না তাহলে কিন্তু হবে না, তখন আবার ডিসকন্টিনিউতে চলে যাবে। সব একসঙ্গে 3টেকে স্যাটিসফাই করতে হবে, রাইট? তবেই আমাদের, আচ্ছা এটা ডিফাইন্ড হবে, আমি বানানটা ভুল লিখেছি, ডিফাইন এনইডি, ওকে, এনিওয়েজ কোনো ব্যাপার না। তাহলে এই হচ্ছে আমাদের কন্টিনিউটির ডেফিনেশন গেল।
আচ্ছা, আমরা যেটা শিখলাম সেটা ইউজ করে একটা আমি এক্সাম্পল করছি। প্রুভ দ্যাট এফ এক্স ইকুয়াল টু 3 ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এটা আর বলতে লাগে না যে সমস্ত রিয়েল নাম্বারে থাকা এক্সের জন্য এফ এক্সের ভ্যালুটা 3 হয়। ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 3। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা কিন্তু ডেফিনেশন ইউজ করে প্রমাণ করবো, কিন্তু তার আগে আমি একটু গ্রাফিক্যালি তোমাদেরকে বলার চেষ্টা করি এফ এক্স ইকুয়ালস টু 3 এর গ্রাফটা কেমন হয়, রাইট? আমরা একটু চেষ্টা করি গ্রাফটা আঁকার, তারপর আমি সলিউশন করে দেবো, চাপ নেই। তো এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই অ্যাক্সিস। এবার বিষয়টা হচ্ছে আমাদেরকে কি বলেছে, এক্স ইকুয়ালস টু 3 ফর অল এক্স। এটাকে মনে করো, এই যে এক্স অ্যাক্সিস, এটাকে তোমরা মনে করো আর বা রিয়েল লাইন। তো এই রিয়েল লাইনে তুমি যাই এক্স নিয়ে নাও না কেন, ওয়াই এর ভ্যালু কিন্তু 3 আসতে হবে, ঠিক আছে? ওয়াই এর ভ্যালু 0তে এফ অফ 0 সেটাও যেন 3 হয়, এফ অফ 1 সেটাও যেন 3 হয়, এফ অফ 2 সেটাও যেন 3 হয়, 4 3 হয়, 5 3 হয়, 6 যেন 3 হয়, 7 যেন মানে -1 যেন 3 হয়, ঠিক আছে? এটাই তোমাদের এটা তো কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক অপেক্ষক, তাই না? ওই জন্য আমি বারবার করে বলছি অপেক্ষকটা ভালো করে পড়ো, নইলে কিন্তু কন্টিনিউটি মাথায় ঢুকবে না। যাই হোক, এই ধ্রুবক অপেক্ষক প্রত্যেকটা পয়েন্টে 3 দিচ্ছে, অর্থাৎ এর গ্রাফটা কেমন হবে, এরকম হওয়া উচিত না? তোমার সেটা যে কোনো মাঝখানে 1.5এও 3 দেবে, এর মাঝখানে যাই পয়েন্ট তুলো না কেন সেটা 3 দেবে, ঠিক আছে? তো তোমার দেখে কি মনে হচ্ছে, এই যে গ্রাফটা আমি আঁকলাম, এই গ্রাফটা কি? এটা তো একটা কন্টিনিউয়াস কার্ভ, তাই না? আমি যদি এরকমভাবে আঁকতেই থাকি, আমি যদি আঁকতেই থাকি, সামনে চলতেই থাকি, আমাকে তো 3 লাইন বরাবর চলতে হবে, তাই না? আমার কি কোনো হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে? না, কেননা সব মানুষই বাঁচতে শেখে ধাক্কা খাওয়ার পরে। তো আমি ধাক্কা খেয়ে গেছি আগে, এরপর এখানে আমি হাঁটতে হাঁটতে ধাক্কা খাবো না। বুঝতে পারছো? তো এই হচ্ছে বিষয়। যা, হ্যাঁ, তো এই গ্রাফটা দেখে মনে হচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু এটাকে আমি ডেফিনেশন দিয়ে কিভাবে প্রুফ করব, কিভাবে আমি দেখাবো যে এই ফাংশনটা কন্টিনিউয়াস, সেটার জন্য একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, সেটা আমরা করব। চলো দেখা যাক, আমরা প্রুফটা করি এবং খুব ইন্টারেস্টিং কিছু কথা বলবো এই অঙ্কটা নিয়ে। বেশ, চলো দেখো আমাদের এফ এক্সটা কেমন দেওয়া আছে, এফ এক্স ইকুয়ালস টু 3 ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এটা মানে ফর অল, অর্থাৎ বাস্তব সংখ্যার সমস্ত এক্সের জন্য এক্সটাকে এফ এর মধ্যে ঢোকাও তুমি 3 পাবে, যে কোনো এক্স দাও তুমি 3 পাবে। তো এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ফাংশন 3। বেশ, এবার আমাকে চেক করতে হবে এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। এখানে চেক নয়, এখানে প্রুফ করে দেখাতে হবে যে এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে এটা কন্টিনিউয়াস। ওকে, আমরা কি করব, এই এক্সটা মানে অর্থাৎ এক্স ইকুয়াল টু 3 এর লেফট হ্যান্ড লিমিট বের করব, অর্থাৎ লিমিট এক্স টেন্ডিং টু 3 মাইনাস এফ এক্স, সেটা কি হবে সেটা বের করব। আবার লিমিট এক্স টেন্ডিং টু 3 প্লাস এফ এক্স, সেটা কি হবে সেটা বের করব। আচ্ছা, আবার এফ অফ 3 সেটা কি হবে সেটা বের করব। প্রথম স্টেপ আমাদের এটা, আমি উল্টো লিখলাম, প্রথম স্টেপ আমাকে এটা বের করতে হবে, এটা আমাদের ফার্স্ট বের করতে হবে। তাহলে এফ অফ 3 কত হবে, সমস্ত এক্সের জন্য যদি 3 দেয়, 3 ঢোকালেও তো 3 দেবে, 3। ওকে, আচ্ছা, এটা আমাদের ফার্স্ট প্রসেস কিন্তু, হ্যাঁ। তারপরে এই দুটো 3 2 যা খুশি। ওকে, এনিওয়েজ এফ 3টা কত আসলো, 3 আসলো। বেশ, আচ্ছা, এবার আমি এটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করি। লিমিট ইভ্যালুয়েট করা তোমরা জানো, তাহলে এটা এফ এক্স এর বদলে কি হয়ে যাবে, লিমিট এক্স টেন্ডস টু 3 প্লাস এফ এক্স। মানে কি, যেখানেই যাও না কেন, দেখো এখানে, দেখো ভালো করে দেখো। তো আমরা এখানে ক্যালকুলেট করছি এক্স এর 3 এর রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ এক্স গুলো যখন 3 এর ডান দিকে থাকবে, অর্থাৎ যদি এখানে 3 পয়েন্টটা হয়, এটা 3 পয়েন্টটা যদি এখানে হয়, তাহলে কি হবে, 3 এর ডান দিক থেকে, অর্থাৎ 3.00001, 3.00002, অর্থাৎ 3.0000001 বা তুমি 3.1, এই সমস্ত পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে এফ এক্স এর ভ্যালু কত হয়, এক্সটা যখন 3 এর ডান দিকে থাকে তখন এফ এক্স এর ভ্যালু কত হয়। এক্সটা গোটা বাস্তব সংখ্যাতেই তো 3 দেয়, তো এই 3 এর ডান দিকে থাকুক বাঁ দিকে থাকুক যেখানেই থাকুক সেখানে তো 3 ভ্যালু দেবে, তাই না? তো আমি এখানে 3 বসাতেই পারি এফ এক্স এর জায়গায়। আচ্ছা, এক্সটা যখন 3 এর বাঁ দিকে থাকে তখন কি ভ্যালু দেয়, তখনও 3 ভ্যালু দেবেই, তাই না? এবার দেখো, লিমিট চ্যাপ্টারে তোমরা পড়েছো, কোনো একটা কনস্ট্যান্ট তার লিমিট সবসময় সে নিজেই হয়। তো 3টা একটা কনস্ট্যান্ট, তো 3, এখানে কোনো এক্স যুক্ত টার্ম আছে নেই, তো 3 বসিয়ে দেবো। এখানে কোনো এক্স যুক্ত টার্ম আছে নেই, তো 3 বসিয়ে দেবো। আচ্ছা, আমাদের কি দেখলাম, এফ অফ 3 সেটাও 3, রাইট হ্যান্ড লিমিট সেটাও 3, লেফট হ্যান্ড লিমিট সেটাও 3। হেন্স আমরা লিখে দেবো যে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, সো ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 3। ওকে, সো হেন্স প্রুভড হয়ে গেল। এবার আমার একটা কথা, এটা তো একটা পয়েন্টে বললো, তোমাকে ধরো প্রমাণ করতে দিল যে প্রমাণ করো যে এফ এক্স ইকুয়ালস টু 3 এই অপেক্ষকটি সমস্ত মানে গোটা রিয়েল নাম্বারের উপর কন্টিনিউয়াস। এবার আমি তোমাকে শিখিয়েছি একটা পয়েন্টে কন্টিনিউইটি চেক করা, তুমি একটা গোটা সেটে কিভাবে কন্টিনিউইটি চেক করবে, তাই না?
সেটার জন্য একটা ছোট্ট কথা তোমরা মনে রাখবে, এফকে সমগ্র অঞ্চলে সন্তত বলা হবে যদি অঞ্চলের প্রত্যেকটি বিন্দুতে সন্তত হয়, অর্থাৎ এটা হচ্ছে এর অঞ্চল বা ডোমেন, এই অঞ্চলটার উপর এফকে কন্টিনিউয়াস বলবো বা সন্তত বলবো কখন, যখনই আর এর প্রত্যেকটা বিন্দুতে যেন এফটা সন্তত হয়। বোঝা গেল? প্রত্যেকটা বিন্দুতে তুমি কি ধরে ধরে চেক করবে না, এখানে খুব কাউন্টার, তুমি আরবিট্রারি একটা পয়েন্ট নেবে। যদি বলে যে সমগ্র অঞ্চলে প্রমাণ করো নট এক্স ইকুয়াল টু 3-তে, তুমি আরবিট্রারি একটা পয়েন্ট নেবে, ঠিক আছে? লেট এখানে নেবে, তুমি আরবিট্রারি পয়েন্ট নেবে, লেট এ বিলংস টু আর বি আরবিট্রারি। আরবিট্রারি শব্দটার অর্থ হচ্ছে র্যান্ডমলি চুজ করা, কোনো বাজ বিচার না করে র্যান্ডমলি চুজ করা, এটা হচ্ছে আরবিট্রারি পয়েন্ট। তার মানে তুমি রিয়েল নাম্বারের বালতির মধ্যে হাত ঢোকালে, একে টেনে বার করলে, সে যাই হোক না কেন সেটাকে তুমি রেখে দিলে এখানে ছুমন্তর ছু। এবার কি হবে, তুমি সেই আরবিট্রারি পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে তুমি বলবে এই এটা তো আমি আরবিট্রারিলি নিয়েছিলাম, যেটা 1 হতে পারতো, 2 হতে পারতো, পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যা হতে পারতো, সেখানে যদি কন্টিনিউয়াস হয় তার মানে কি গোটা সেটের উপর কন্টিনিউয়াস। তো তুমি কি করবে, লেট এ বিলংস টু আর বি আরবিট্রারি, তাহলে তুমি কি করবে, সেই এ পয়েন্টের লিমিটটা ক্যালকুলেট করবে। তাহলে এক্সটা এখন এ এর বাঁ দিক থেকে আমাকে টেন্ড করাতে হবে, তাহলে এক্স অ্যাপ্রোচেস টু এ মাইনাস, ঠিক আছে, ভালো কথা। এক্স অ্যাপ্রোচেস টু এ প্লাস, এক্স অ্যাপ্রোচেস টু এ প্লাস, ভালো কথা। তাহলে এফ অফ এ বের করতে হবে আমাদেরকে, এফ অফ এ বের করতে হবে। আচ্ছা, এফ অফ এ, তোমরা এবার দেখো কনফিউজ হয়ে যাবে, তোমরা তাহলে বলবে যে দাদা তাহলে তুমি এই 3টাকেও কেটে দাও। কেন আমি কাটবো, এই 3টা তো ফাংশনের ডেফিনেশন থেকে আসছে, ফাংশনের ডেফিনেশন তো এটা যে কনস্ট্যান্ট ফাংশন 3, তাই জন্য আমি এটা এখানেই রাখবো যে এফ এক্স ইকুয়াল টু 3, ঠিক আছে। আর এই জায়গাটায় এফ অফ এ, যে আমি এ দিই আর বি দিই বা সি দিই সেটা তো 3 দেবে, বাকি সব প্রসেস একই থাকবে। এবার আরবিট্রারি পয়েন্টে কন্টিনিউয়াস প্রমাণ করে দিয়েছো, তার মানে তুমি বলবে যে গোটা সেটেই কন্টিনিউয়াস। বোঝা গেল? কেমন লাগলো? তাহলে যদি বলে যে একটা গোটা ইন্টারভ্যালে কন্টিনিউয়াস কিনা, তাহলে তুমি এ বি ইন্টারভ্যাল নেবে, লেট পি বিলংস টু এ বি, বি আরবিট্রারি, ঠিক আছে, বা র্যান্ডমলি চুজ করে নিলাম আমি পিটাকে। বোঝা গেল? একদম র্যান্ডমলি, কোনো চাপ নেই। আচ্ছা, এই অবধি আমাদের হয়ে গেল পড়া। এবার এখানে আমরা কি বলতে চাইছি, আমাদের কন্টিনিউটি পুরো শেখা ডান। আমরা এরপরে কন্টিনিউটির মোটিভেশন সম্পর্কে আলোচনা করব, অ্যান্ড তারপরে একটা WBJE লেভেলের অঙ্ক করব, করে আজকের ক্লাসটা আমি সমাপ্ত করব। একটু বেশিক্ষণ সময় লাগবে, কেননা মোটিভেশনটা একটু দিতে হবে, নইলে তোমরা কেন পড়ছো, আমি যেমন শুরুতে কথা দিয়েছিলাম সেটা তো রাখতে হবে না। এই জিনিসটা একটু পড়িয়ে দিলাম ডেফিনেশনটা, এবার আমি একটু মোটিভেশন দিয়ে নেবো। তার আগে এই জিনিসটা, এখানে একটা খুব সুন্দর শর্টকাট বলে, যে শর্টকাট নয়, এগুলো প্রমাণ করা যায় যে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স সমগ্র আর এর সন্তত, মানে আর এর প্রত্যেকটা বিন্দুতে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স সন্তত। তোমাকে আর এর চেক করতে হবে না, যেখানেই আসবে তুমি বলবে যে হ্যাঁ সন্তত, দেখতেই পাচ্ছি এখানে, এগুলো প্রুফ করা যায়, তোমরা পরবর্তীকালে প্রুফ করবেও, ঠিক আছে। যখন এপসাইলন ডেল্টা দিয়ে কন্টিনিউটি ডেফিনেশন পড়বে তখন এগুলো খুব সহজে প্রুফ করা যাবে। এনিওয়েজ, পি এক্স যে কোনো পলিনোমিয়াল কেমন দেখতে, মনে করো তোমার এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3x প্লাস 1, এটা একটা পলিনোমিয়াল। মনে করো তোমার এক্স টু দি পাওয়ার 7 প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3, এটা একটা পলিনোমিয়াল। এই যে ফাংশনগুলো, অর্থাৎ এফ এক্সকে যদি আমি এইভাবে ডিফাইন করি ইনস্টেড অফ এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, সেগুলো সবাই কিন্তু কন্টিনিউয়াস হবে প্রত্যেকটা পয়েন্টে, কোনো নির্দিষ্ট পয়েন্টে না, কোথাও ডিসকন্টিনিউয়াস নয়, এটা প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সও প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, ঠিক আছে। তার মানে কি এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই ফাংশনটার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তুমি 0 বসাও 1 দেবে, 1 বসাও ই দেবে, এরকম করে করে প্রচুর জায়গায় দিতে পারে, ঠিক আছে। ওকে, ই এর জায়গায় ইটাকে স্পেশাল নয়, তুমি যে কোনো এও নিতে পারতে, এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এটা যে কোনো কিছু হতে পারতো, সেটাও কন্টিনিউয়াস, ওকে। আচ্ছা, ইনফ্যাক্ট লগ এক্সটাও কন্টিনিউয়াস, আমরা লগ নিয়ে পরে আলোচনা করব। লগ এক্সটা কন্টিনিউয়াস তোমরা জেনে রাখো, এবং কিছু কিছু জায়গায় ডিসকন্টিনিউয়াস, সেটা কোথায়, যেখানে লগ এক্সটা ডিফাইন্ড নয়। অর্থাৎ লগ এক্সের গ্রাফটা কেমন হয়, লগ এক্সের গ্রাফটা হচ্ছে এরকম হয়, সামথিং লাইক দ্যাট। 1 পয়েন্টে 0 দেয়, লগ 1 মানে 0, এছাড়া লগের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ নাম্বারের অস্তিত্ব নেই, ঠিক আছে। তুমি পজিটিভ নাম্বার বরাবর যাবে তখনই লগের একটা করে ইমেজ পাবে। তার মানে লগের যে অঞ্চলটা বা লগের সংজ্ঞার অঞ্চল হচ্ছে কিন্তু আমাদের এই 0 থেকে পজিটিভটা, সমস্ত পজিটিভ ভ্যালুর জন্য লগ ফাংশন ডিফাইন্ড, নেগেটিভ ভ্যালুর জন্য কিন্তু লগ ফাংশন ডিফাইন্ড নয়। ইনফ্যাক্ট লগ 0ও কিন্তু ডিফাইন্ড নয়, বোঝা গেছে, মানে লগ 0-র কোনো ভ্যালু নেই। তাহলে 0 বাদে এইখান থেকে সমস্ত, এই ওপেনটা কেন দিলাম, কেননা 0টাকে ইনক্লুড করলাম না। তোমরা জানো ওপেন ইন্টারভ্যাল এ বি, তার মানে এ আর বি এর মধ্যে থাকা সমস্ত বাস্তব সংখ্যা এ বিকে ছাড়া। তোমরা জানো
ক্লোজড ইন্টারভাল এ বি এর মানে কি এ আর বি এর মধ্যে থাকা সমস্ত বাস্তব সংখ্যা এ এবং বিকে ধরে নিয়ে, ঠিক আছে, এ এবং বিও সেই লিস্টে ইনক্লুডেড। তোমরা জানো এদিকে এ এদিকে বি রাখা মানে এ আর বি এর মধ্যে থাকা সমস্ত বাস্তব সংখ্যাসমূহের সেট, তার সাথে এটাও আছে এবং সেই সেটের মধ্যে বিটা নেই, ঠিক আছে, বি এর জাস্ট আগের নাম্বারটা আছে। বোঝা গেছে? সিমিলারলি এটাও মানে তাই। এগুলো ইন্টারভাল বলা হয় এগুলোকে, যদি না জানো তো জেনে নাও। এই এ আর বি এর মধ্যে থাকা সমস্ত বাস্তব সংখ্যাসমূহের সেট যেখানে বিটা আছে কিন্তু এটা নেই এবং এর জাস্ট পরের নাম্বারটা ইনক্লুডেড। বোঝা গেছে? আচ্ছা, এবার এর জাস্ট পরের নাম্বারটা কী হবে সেটা আমরা জানি না, তাই জন্য আমরা এখানে এইটা এইভাবেই লিখি, ঠিক আছে, এরকমভাবে লিখতে পারি না যে এরকমভাবে a+1, এটা নয়, এর পরের বাস্তব সংখ্যাটা আমরা কেউ জানি না, ঠিক আছে। কীভাবে জানি না, দেখবো আমার বাস্তব সংখ্যা নিয়ে একটা ভিডিও আছে, সেটা হয়তো পাবলিশ হয়ে গেছে বা হয়নি আমি জানি না, তো দেখে নেবে, পেয়ে যাবে, ঠিক আছে। এই ভিডিওটা তোমরা যতদিনে দেখছো আশা করি সেটা পাবলিশ হয়ে যাবে। এনিওয়েজ, তো সেই বাস্তব সংখ্যাসমূহের ভিডিওগুলো দেখবে, খুব ভালো লাগবে সেটা। এনিওয়েজ, আমরা আমাদের টপিকে ফিরে আসি। এটা হচ্ছে লগ এক্সের গ্রাফ, 1 0 দেয় এবং এই বাকি জিনিসগুলো। তাহলে লগ এক্সের গ্রাফটা দেখো কন্টিনিউয়াস, ঠিক আছে, এর সংজ্ঞার অঞ্চলে, অর্থাৎ 0 to ইনফিনিটি। এর সংজ্ঞার অঞ্চল কোনটা? 0 to ইনফিনিটি। ওকে, এই জায়গাটায় হচ্ছে এই লগ এক্সটা, এখান থেকে ডিফাইন করলে এইখানে প্রত্যেকটা পয়েন্টে, এই সংজ্ঞার অঞ্চলের প্রত্যেকটা পয়েন্টে লগ এক্সটা কন্টিনিউয়াস, তার মানে এই জায়গাটা পুরোটাই কন্টিনিউয়াস। বোঝা গেছে? এইভাবে কিন্তু আমরা কিছু কিছু ফাংশনের কন্টিনিউটি টেস্ট করতে পারি। তোমরা এগুলো মনে রাখলেও চলো, পরবর্তীকালে হায়ার ম্যাথামেটিক্সে যখন যাবে তখন এগুলো সব প্রুফ তোমরা দেখতে পাবে। এগুলো খুব ইজি, বেসিক জায়গা। কন্টিনিউটি একদম বেসিক, মানে বেসিকের থেকেও গ্রাউন্ড লেভেলের জায়গা। আমি এই জন্য এতটা সময় দিচ্ছি, কারণ এই জায়গাটা যদি না শক্ত হয়, পরবর্তীকালে কিন্তু কন্টিনিউটি তোমরা বুঝতে পারবে না, অক্ষর গোমাংস মনে হবে। এনিওয়েজ, এই হচ্ছে আমাদের গেল আজকের আলোচনা। এবার আমরা একটু জেনে নেব যে কন্টিনিউটি আমরা কেন পড়বো, হঠাৎ করে কেন আমরা এইসব এত সুন্দর একটা টপিক আমি মুখস্থ করবো, বা এটা আমার পোষায় না। তাই জন্য আমি মনে করি যে আমার এটা বলা উচিত ক্লাসে, এবং এটা সবার শোনা উচিত। বাংলার প্রত্যেকটা ছেলে মেয়েকে এটা শেখা উচিত যে কন্টিনিউটির কি বিশেষত্ব বা মাহাত্ম্য। পরে তুমি ম্যাথস নিয়ে করো, কন্টিনিউ না করো, কিন্তু তোমাদের যে রেগুলার লাইফ, সেই লাইফে কন্টিনিউটির যে অবদান তোমরা কিন্তু অস্বীকার করতে পারবে না। কথার কথা, প্রথম এক্সাম্পল, আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল নেব। মনে করো কেউ একটা বিল্ডিং বানাচ্ছে, কোনো একটা ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাচ্ছে বা একটা ব্রিজ বানাচ্ছে। সেখানে আমাদের বেশ কিছু ফিজিক্যাল পরিবেশ মাথায় রাখতে হবে, এনভায়রনমেন্ট, বেশ কিছু ফোর্সেস, তারপরে তোমার সেখানকার কি তোমার ক্রাইটেরিয়া, মানে মাটি শক্ত কিনা, এই সমস্ত কিনা, প্রচুর কিছু আমাদেরকে মাথায় রাখতে হবে। কতটা দিলে, কতটা কি মেটেরিয়াল দিলে আমাদের সেই লোড নিতে পারবে কিনা, সেগুলো মাথায় রাখতে হবে। তো সেই ব্রিজটা যদি কেউ বানায়, মনে করো একটা নদী আছে, সেই নদীতে একটা ব্রিজ বানাচ্ছে। এই ব্রিজটাই আমি কেন বলছি, কারণ আছে। আমার একজন পছন্দের স্যার এই ব্রিজ বানানোর এক্সাম্পল দিয়ে আমাকে একটা জিনিস বুঝিয়েছিলেন, ইন্টারপোলেশন, হ্যাঁ, নিউমেরিক্যাল মেথডস। সেই জন্য আমি এটা ইউজ করছি। আমার এটা ওই জন্য মানে স্যারের প্রতি একটা সম্মান। এনিওয়ে, স্যার যদি দেখে থাকেন বাই এনি চান্স, থ্যাংক ইউ স্যার ফর এভরিথিং। ওকে, এনিওয়েজ, এই ব্রিজটা যদি বানায় কেউ, কোনো একটা ইঞ্জিনিয়ার, তো তার কাছে না কিছু ইকুয়েশন অ্যারাইজ হয়। যেমন তোমরা ফিজিক্সে তোমরা দেখেছো, ফোর্স ক্যালকুলেট করার সময় বেশ কিছু ফোর্সের ইকুয়েশন অ্যারাইজ করে। যেমন ধরো একটা বডি, সেই বডির উপর একটা এমজি ফোর্স কাজ করে পৃথিবীর দ্বারা, এবং তাকে যদি আমি ঠেলি এদিক বরাবর, তাহলে তার উপরে এদিকে একটা তোমার ফোর্স কাজ করবে, ঠিক আছে, এফ, ঠিক আছে। এবার যদি সেই বডিটা রেস্টে থাকতে হয়, তাহলে তার মধ্যে থাকা যে ফ্রিকশনটা, সেটাকে এই এফের সমান হতে হবে। এবং এই যে বিষয়টা, এই গোটা সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে আসতে হবে। তো এই ফোর্স, তো বিভিন্ন আমরা ফোর্সের ইকুয়েশন সলভ করে আমরা সেটাকে দেখি, ঠিক আছে। আচ্ছা, তো এবার বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ, এখানে আমি বলতে ভুলে গেলাম যে এই এফের হচ্ছে তোমাদের এদিক বরাবর আমাদের এমজি সাইন থিটা কাজ করে, ঠিক আছে। যদি এইভাবে করে, এইভাবে যদি আমি পারপেন্ডিকুলারলি দিই, তাহলে এমজি সাইন থিটা, এদিকে যদি অ্যাঙ্গেল বরাবর আমাদের থাকে, এদিকে থাকে আমাদের সাইন থিটা, এদিকে থাকে আমাদের কস থিটা। তো এই বিষয়গুলো থাকে, এই উপাংশগুলো ফোর্সের, সেই উপাংশগুলো একটা উপাংশকে আরেকটা জিনিস রেডিউস করে, ঠিক আছে। মানে বেসিক্যালি ফোর্স তো এইভাবে দিই না, আমরা এইভাবে দিই, তাহলে তার এই অনুভূমিক বরাবর একটা উপাংশ থাকে এবং উলম্ব বরাবর উপাংশ থাকে। এইটাকে কে করে, মানে নর্মালাইজ করে এমজি, আর এটাকে কে নর্মালাইজ করে ফ্রিকশন ফোর্স। যদি দুটো নর্মালাইজ হয়ে যায়, তাহলে আমাদের কি হয়ে যাবে, যে সিস্টেমটা আমরা যতই ঠেলি না কেন, ওখানে ইকুইলিব্রিয়ামেই থাকবে, ঠিক আছে। আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। আমি ফিজিক্স খুব ভালো জানি না, যা আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার এই যে সিস্টেমগুলো, এগুলো করতে করতে অনেক ইকুয়েশন অ্যারাইজ হয়। একটা সিমিলার বডিকে ঠেলাঠেলির জন্য এত ইকুয়েশন অ্যারাইজ হচ্ছে। একটা ব্রিজ বানাতে গেলে তুমি ভাবো কত ইকুয়েশন অ্যারাইজ হবে, সেখানে কত ভেরিয়েবল থাকবে। এবার তোমার সামনে যদি একটা এরকম ইকুয়েশন চলে আসে, মানে আমি খুব সহজ ইকুয়েশন দিচ্ছি, তোমার সামনে যদি একটা এরকম ইকুয়েশন থাকে, মনে করো সামথিং লাইক দ্যাট, e টু দি পাওয়ার x প্লাস সাইন x
প্লাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস লগ এক্স, এরকম একটা ইকুয়েশন চলে এলো, রাইট? সেটা ইকুয়ালস টু 0। তো এই ইকুয়েশনটাকে তোমাকে সলভ করতে হবে। এটা খুব সহজ ইকুয়েশন ভাই, এর থেকে অনেক জটিল জটিল আসে, নিচে কিছু একটা চলে আসে, উপরে কিছু একটা চলে আসে, একদম মানে গাঁদা ফুলের মালা। তো সেই ইকুয়েশনটাকে আমরা সলভ করতে পারি না ইন জেনারেল প্রসেসে। এমনি তুমি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 এই সমস্ত ইকুয়েশন যেগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন সেগুলো সলভ করতে করতে দম বেরিয়ে যায়। বা যখন কিউবিক ইকুয়েশন আসে, কার্ডন ফেরারি মেথড তোমরা পরবর্তীকালে পড়বে, সেই মেথডে করতে করতে আমাদের দম বেরিয়ে যায়। তো এই ধরনের ইকুয়েশন আমরা কীভাবে সলভ করবো, রাইট? তো সেগুলো করার জন্য ম্যাথামেটিক্সের একটা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চটার নাম হচ্ছে নিউমেরিক্যাল মেথডস। সেই নিউমেরিক্যাল মেথডস দিয়ে আমরা খুব সহজেই সব ইকুয়েশনগুলো সলভ করতে পারি। তুমি খুব ভালো করে দেখো, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন লগ এক্স, আমি বললাম এক্স টু দি পাওয়ার 7 সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন, সাইন এক্স সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন, ই টু দি পাওয়ার এক্স সেটা একটা কন্টিনিউয়াস ফাংশন। তো আমি যদি এই গোটা জিনিসটাকে এফ এক্স ধরে নিই, এফ এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 7 প্লাস লগ এক্স, ওকে? এই যে বিষয়টা, এটাকে যদি আমি এফ এক্স ধরি, তাহলে যদি কোনো পয়েন্টে এফ এক্স এর ভ্যালু 0 এসে যায়, তাহলে আমরা বলবো সেটা একটা রুট, তাই না? তো এর গ্রাফটা যদি আমি মানে এর গ্রাফটা আমি এখন আঁকতে পারবো না, এটাকে অনেক ভেবে চিন্তে আঁকতে হবে। বাট আমি যদি চেষ্টা করি একটা র্যান্ডম কিছু একটা করার, রাইট, এরকম কিছু একটা যদি করার, সো নেগেটিভ রিজনে যাবে না অবভিয়াসলি, কারণ লগ আছে, তো নেগেটিভ রিজনে অবভিয়াসলি যাবে না। সো এরকম কিছু একটা যদি এরকম বানানোর চেষ্টা করি, সো দেখতে পাচ্ছ আমরা যদি কোনোভাবে এই কাট পয়েন্টটা চেষ্টা করি, তাহলেই তো এটা একটা রুট হয়ে যাবে না এই ইকুয়েশনটার। মনে করো এটা হচ্ছে পি, এই পি পয়েন্টে যদি গ্রাফটা এঁকে দেখি যে কোথায় কাট করছে, তাহলে তো সেই পি পয়েন্টটা খুঁজে নিয়ে আমি এখানে বসিয়ে দিতে পারবো। এবার এটা জরুরি নয় যে সব ফাংশনকে তুমি আঁকতে পারবে গ্রাফ, তাহলে কি হবে? তখন তুমি একটা আইডিয়া লাগাবে, তখন আমাদের হেল্প করবে কন্টিনিউটি। কিভাবে? এই যে ইকুয়েশনটা, এটা গোটা এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াস। এবার তোমরা, আমি এক্ষুনি বলে দিচ্ছি, যদিও সেটা পরবর্তীকালে তোমরা প্রমাণও করবে, যে অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন যদি এফ কন্টিনিউয়াস হয়, এফ কন্টিনিউয়াস হয়, জিও কন্টিনিউয়াস হয়, তাহলে এফ প্লাস জিও কন্টিনিউয়াস হবে। এফ কন্টিনিউয়াস হয়, জিও কন্টিনিউয়াস হয়, তাহলে এফ ডট জিও কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? এফ ডট জি মানে কি? এইটা মানে কি বলো তো? এফ এক্স প্লাস জি এক্স, আর কিছুই নয়। সেটা তোমরা ফাংশন চ্যাপ্টারে পড়েছো আশা করি। আর এটা মানে কি? এফ এক্স ডট জি এক্স, এফ এক্স ইন্টু জি এক্স, তাই না? এটা রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আর যদি হয় এফ বাই জি, এফ এক্স বাই জি এক্স, সেটাও আমাদের এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে যদি এফ এক্স আর জি এক্সটা কন্টিনিউয়াস হয়, অ্যান্ড জি এ নট ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে? এই দুটো হলে, কারণ এটা যদি জি এটা 0 হয়ে যায় তো এই গোটা জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো আনডিফাইন্ড হলে তো তার কোনো কন্টিনিউটির ভ্যালুই থাকে না। আমি তো বললাম এটাকে যদি এইচ এক্স ধরো, তো এটাকে আগে ডিফাইন করতে হবে। এটা যদি 0 হয়ে যায়, নিচে 0 মানে কি 1/0 সামথিং ইনফিনিটি সামথিং বাই 0, তো সেটা আনডিফাইন্ড হয়ে যাবে, তো কন্টিনিউটির কোনো প্রশ্ন ওঠে না। তো এটাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে এই পয়েন্টে। এবং আমাদের কি করতে হবে? এই বিষয়টা, অর্থাৎ এফ আর জি দুজনকে কন্টিনিউয়াস হতে হবে, তাহলে এটা অটোমেটিক্যালি কন্টিনিউয়াস হবে। তাহলে যোগ, গুণ, ভাগ, এবং তুমি একটা স্কেলার যদি মাল্টিপ্লাই করো, মনে করো 5 ইন্টু এফ এক্স, সেটাও কিন্তু কন্টিনিউয়াসই হবে। ঠিক আছে? এগুলো অ্যালজেব্রা অফ কন্টিনিউটি বলা হয়। এটা তোমার পরবর্তীকালে শিখবে, অসুবিধা নেই। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি এটা এফ এক্স, এটা জি এক্স, এটা এইচ এক্স, এটা সি এক্স, তো এই চারটে ফাংশনের যোগফল সেটাও একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। এবার আসছে আমাদের কন্টিনিউটির মেইন প্রপার্টি, আইভিপি বা ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। যদি একটা কার্ভকে, তুমি ভাবো একটা জিনিস, যদি একটা কার্ভকে 0 দিয়ে পাস করতেই হয় এবং সেটাকে আমি পেন না তুলে আঁকবো, এবং 0 দিয়ে পাস করাবো, তাহলে অবভিয়াসলি তার কিছু অংশ পজিটিভ রিজিয়নে থাকবে, অবভিয়াসলি তার কিছু অংশ নেগেটিভ রিজিয়নে থাকবে। অর্থাৎ এটার ভ্যালুটা নেগেটিভ হবে কিছু এর জন্য, এটার ভ্যালুটা পজিটিভ হবে কিছু এক্সের জন্য। ঠিক আছে? বোঝা গেছে? যদি তাকে 0 দিয়ে পাস করতেই হয়। ঠিক আছে? এই যে প্রপার্টিটা, এটাই হচ্ছে বেসিক্যালি, তোমরা বুঝতে পারছো ইনটিউটিভলি, যে 0 হতে গেলে তাকে পজিটিভও হতে হবে, নেগেটিভও হতে হবে, মানে অ্যাটলিস্ট একটা পয়েন্টে নেগেটিভ, একটা পয়েন্টে পজিটিভ হতে হবে। তো এই যে বিষয়টা, এটাকে আমরা ভদ্র ভাষায় কন্টিনিউটির আইভিপি বা ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি বলি। যদি এ পয়েন্টে আর বি পয়েন্টে যদি এরকম থাকে, এবং কোনো একটা কার্ভ এ পয়েন্টে দিচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু এবং বি পয়েন্টে দিচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু, তাহলে অবভিয়াসলি এটাকে যদি কন্টিনিউয়াস কার্ভ হতে হয়, তাহলে অবভিয়াসলি একটা পয়েন্ট এ আর বি এর মধ্যে এমন থাকতে হবে, দেয়ার এক্সিস্ট, এটাকে দেয়ার এক্সিস্ট বলা হয়। ঠিক আছে? অবশ্যই সেখানে থাকবে একটা সি, কোথায়?
না বি আর এ এর মধ্যে, ঠিক আছে, বিটা ছোট তাই বিটাকে এবারে লিখলাম, ছোটটা এবারে লিখে বড়টা এখানে লিখি, ঠিক আছে। তাহলে বি আর এর মধ্যে একটা পয়েন্ট অবশ্যই থাকবে যে পয়েন্টে সাচ দ্যাট, যে পয়েন্টে এফ অফ সিটা 0 দেবে। এটা কন্টিনিউটিই গ্যারান্টি করে। এটা যদি কন্টিনিউয়াস ফাংশন না হতো, কেউ সাপোজ ফাংশনটাকে এইভাবে বানাতে পারতো, এই অবধি আসলো আর এই অবধি আসলো, ডাজন্ট ম্যাটার এরা মিট করলো কিনা, পেন তুলে আঁকতে হচ্ছে কিনা, কারণ এটা তো ডিসকন্টিনিউয়াস ফাংশন। ডিসকন্টিনিউয়াস ফাংশন হলে আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা কাট করছে না, তো এরকম কোনো সি এর এক্সিস্টেন্স আমরা পাচ্ছি না। যদি ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হয় তাহলে অবভিয়াসলি এরকম কাট করতেই হবে, নইলে কিন্তু হবে না। তো এটা কিন্তু কন্টিনিউটি প্রপার্টি বলে। তো এবার আমি র্যান্ডামলি গেস করতে থাকবো, আমি এখানে 0 বসাবো, f0 বসাবো, f0 ভ্যালুটা ক্যালকুলেট করব। 0 এখানে হবে না যদিও ইনফ্যাক্ট, কেননা 0তে ডিফাইন। আমি f1 বসিয়ে দেখবো f1-এ কি আসছে, পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। আমি এখানে f অফ 5 বসাবো, আমি এখানে f অফ 7 বসাবো, আমি এখানে f অফ 100 বসাবো, আমি যা খুশি এখানে বসাতে পারি, ঠিক আছে। আমি যদি এখানে লজিকটা মুছে দিই, আমার একটু সিম্পলিফাই হয়ে যাবে ব্যাপারটা, একটু সিম্পল দেখতে থাকবে, আমি মাইনাস ভ্যালুও বসাতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এবার বিষয়টা কি হচ্ছে, আমি এখানে যাই বসাই না কেন, এখানে যাই বসাই না কেন আমার একটা করে ভ্যালু আসবে। এখানে তুমি যদি 0 বসাও, খুব ভালো করে লক্ষ্য করে দেখো তো বাবু, তুমি যদি এখানে 0 বসাও তাহলে e টু দি পাওয়ার 0 মানে কত আসবে, 1। তাহলে f অফ 0টা কত আসবে, f অফ 0টা কত আসবে 1, প্লাস সাইন 0টা 0, সাইন 0 মানে 0, x টু দি পাওয়ার 0, তাহলে এখানে কত হচ্ছে 1। আচ্ছা তুমি এখানে যদি f অফ -1 বসাও, f অফ -1 বসাও, তাহলে কি হবে বলো তো ব্যাপারটা, এখানে কি আসছে e টু দি পাওয়ার, তাহলে 1/e টু দি পাওয়ার x, দ্যাট ইজ সামথিং লাইক কিছু একটা আসবে, তাহলে 1/e টু দি পাওয়ার -1, তাই না, e টু দি পাওয়ার -1, তাহলে 1/e হয়ে যাবে, প্লাস সাইন অফ -1, সেটা কি হয়ে যাবে মাইনাস সাইন 1, তাই না, মাইনাস সাইন 1, তাই না। আর এখানে কি হবে -1, কেননা 1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 7 মানে কি -1 টু দি পাওয়ার 7, তাহলে -1কে 7 বার গুণ করলে -1ই পাবে, ঠিক আছে, 6 বার গুণ করলে +1 পাবে। আচ্ছা এনিওয়েজ এগুলো তোমরা জানো। এবার দেখো এই সাইন 1টা খুব ছোট, 1/eটাও খুব ছোট, এদেরকে যোগ করলেও মনে হয় 1-এর থেকে ক্রস করবে না, ঠিক আছে। এনিওয়েজ ঠিক আছে, তাহলে তোমার কি হচ্ছে বিষয়টা, তাহলে একটা মাইনাস সাইন এবং এটাকে যোগ বিয়োগ করে যাই করো না কেন সেটা 1-এর থেকে ক্রস করবে না, তাহলে তোমার এই যে বিষয়টা, এটা এই সংখ্যাটা বড়, তাহলে বড় সংখ্যার চিহ্ন নেগেটিভ, তাহলে এখানে কোনো একটা নেগেটিভ ভ্যালু আসছে, অর্থাৎ এই জিনিসটা লেস দেন 0, অর্থাৎ এই জিনিসটা গ্রেটার দেন 0। তাহলে দেখো তো -1 পয়েন্টে এই গোটা জিনিসটা লেস দেন 0, বা 0 পয়েন্টে এই গোটা জিনিসটা +0, পজিটিভ 0। তো আমরা বাই ইউজিং কন্টিনিউটি অফ এফএক্স এটা বলতে পারি -1 এবং 0-র মধ্যে একটা রুট এক্সিস্ট করছে এফএক্সের, এবং সেই রুটটাকে আমরা ফাইন্ড করতে পারি বা সেই রুটের খুব কাছাকাছি যেতে পারি, এক্স্যাক্ট না বার করতে পারলেও। কিভাবে তোমরা দেখো, এবার তো আসল ম্যাজিকটা হবে। এইখানে বলছে একটা গ্রাফ, এবং তুমি দেখতে পেয়েছো যে -1 আর 0 পয়েন্টের মধ্যে রুটটা আছে। তুমি কি করবে, এই -1, 0 ইন্টারভালটা নিয়ে নেবে। কেমন দেখতে লাগবে, -1 0, মনে করো সামথিং কোথাও এখানে আছে রুটটা, তো তুমি কি করবে, এই ইন্টারভালটাকে হাফ করবে, এই ইন্টারভালের মিড পয়েন্টটা কোথায় এখানে, তো তুমি কি করবে হাফ করলে ইন্টারভালটাকে, কিভাবে হাফ করলে -1 + 0/2 হাফ করলে তো এই পয়েন্টটা পেয়ে যাবে, রাইট। তাহলে এটা হাফ করলে তাহলে এদিকে একটা আলাদা ইন্টারভাল হয়ে গেল, এটা আলাদা ইন্টারভাল হয়ে গেল। এবার তুমি চেক করবে একই প্রসেসে যে রুটটা কোথায় আছে, তুমি এই -1টাই ফাংশনের ভ্যালুতে বসাবে, এই যে -1/2টাও ফাংশনের ভ্যালুতে বসাবে। যদি একটাই নেগেটিভ একটা পজিটিভ আসে তাহলে তুমি বলবে যে হ্যাঁ এর মধ্যে রুটটা আছে, আর যদি তোমার মনে হয় যে দুটোতেই সেম সাইন আসছে তাহলে কিন্তু এর মধ্যে রুট নেই, তাহলে অবভিয়াসলি এর মধ্যে রুটটা থাকবে, ঠিক আছে। তো এর মধ্যে যদি রুটটা থাকে তাহলে তুমি আবার ইন্টারভালটাকে ছোট করবে, ছোট করে তুমি রুটের কাছাকাছি যাবে, তাহলে এই ইন্টারভালটাকে বাদ দেবে, তাহলে এটাকে আবার ছোট করবে, মানে হাফ অফ করে। তো তুমি এরকম করে করে রুটের খুব কাছে একটা ছোট্ট ইন্টারভাল পাবে অনেকগুলো স্টেপের পরে, তাহলে তুমি রুটের খুব কাছাকাছি পৌঁছে যাবে। এইভাবে তুমি একটা রুট খুঁজে বার করবে, মানে আনবিলিভেবল। আমি যতদিন পর্যন্ত এটা পড়িনি, তার যখনই ফার্স্ট এই জিনিসটা পড়েছিলাম নিউমেরিক্যাল মেথডসে, আমার কাছে মনে হয়েছিল ওয়াও, তুমি বুঝতে পারছো না, একটা ইকুয়েশন সলভ হয়ে যাচ্ছে। হয়তো এক্স্যাক্ট রুটটা আমরা বলতে পারছি না, এক্স্যাক্ট সলিউশনটা দিতে পারছি না, কিন্তু একটা রুটটা আমরা পেয়ে যাচ্ছি, একটা সলিউশন আমরা পেয়ে যাচ্ছি, অ্যাপ্রক্সিমেট সলিউশন। এবং ফিজিক্যাল ঘটনাতে বা আমাদের রিয়েল লাইফে অ্যাপ্রক্সিমেট পাওয়াটাও কিন্তু বিশাল বড় ব্যাপার। তো আমরা এখান থেকে এই কন্টিনিউটি ইউজ করে একটা মেথড আবিষ্কার করে দিলাম, যে মেথডটা আমাদেরকে একটা রুট দেবে, এবং এটা অবভিয়াসলি দেবে। তোমাকে হয়তো 50টা স্টেপ করতে হতে পারে, তোমাকে 50টা স্টেপ ছোট করতে হতে পারে,
কিন্তু সেই 50টা স্টেপের পরে তুমি কিন্তু ফল পাবে। এবং তুমি এখন কম্পিউটার এখন অ্যাভেলেবেল, কম্পিউটারে প্রোগ্রাম করে দাও, কম্পিউটার নিজে বাইসেক্ট করতে থাকবে, সে নিজের রুটটা খুঁজে বার করে নেবে, তোমার কিন্তু অসুবিধা হবে না। সুতরাং দ্যাটস দ্য পাওয়ার অফ কন্টিনিউটি। কন্টিনিউটি না হলে কিন্তু আমি গ্যারান্টি করতে পারতাম না যে এর মধ্যে রুটটা থাকবে, তাই না? আর পৃথিবীতে যাই ইকুয়েশন আসে না কেন সবই কন্টিনিউয়াসই আসে। ইএক্স, সাইন এক্স, এল ব্লগ এক্স, এটা ওটা সেটা হ্যানা তানা সবই ওই রকমই আসে, ঠিক আছে? তোমার কন্টিনিউয়াসই থাকে ফাংশনগুলো, ইকুয়েশনের যে ফাংশনটা বেসিক্যালি রাশিমালাটা সেটা কিন্তু তোমার কন্টিনিউয়াস হয়। তো এইভাবে আমরা বহু ইকুয়েশন যেগুলো আমরা নর্মাল মেথডে সলভ করতে পারি না, পারার কথা স্বপ্নে ভাবতে পারি না, সেগুলো কন্টিনিউটি ইউজ করে আমরা কিন্তু একটা মেথড আবিষ্কার করে দিলাম, সেখান থেকে কিন্তু সলভ হয়ে গেল। এছাড়াও কন্টিনিউটির প্রচুর মাহাত্ম্য আছে রিয়েল অ্যানালিসিসে। আমি এখন বলবো কিভাবে সেটা বুঝতে পারছি না। একটা মানে রিয়েল অ্যানালিসিসের এক্সট্রিম পর্যায়ে হচ্ছে টোপোলজি। তো সেই টোপোলজিতে বেসিক্যালি এমন বলা হয় যে একটা কফি মাগ এবং একটা ডোনাট, যেটাকে তোমরা ওই সাইকেলের টিউব ভাবতে পারো, তারা দুজন টপোলজিক্যালি সেম। অর্থাৎ একটাকে ডিফর্ম করে, কন্টিনিউয়াস ডিফর্ম করে আরেকটা পাওয়া যায়। অর্থাৎ আমি যদি এরকম বলি একটা সার্কেল একটা ইলিপস সেম, বিশ্বাস করবে? সেম বলতে টপোলজিক্যালি সেম, এটা কিন্তু কন্টিনিউটির দ্বারাই কিন্তু সম্ভব হয় বলাটা, ঠিক আছে? এবং সেখান থেকে অনেক কিছু কাজ হয়, হোমোটপি, তারপরে অ্যালজেব্রিক টপোলজি বলে অনেক কিছু জিনিসপত্র আছে, হাইয়ার ব্রাঞ্চেস আছে। তো সেখানে কি হয় না, একটা সার্কেল, আমি আপাতত 2Dতে বলছি, একটা সার্কেল বা একটা, হ্যাঁ একটা সার্কেল বা একটা ডিস্ক বলতে পারো, একটা স্কোয়ার, এই দুটো জিনিস, একটা সার্কেল একটা ইলিপস, এটা ইলিপস, ঠিক আছে, এটা সার্কেল, এটা গোল, আর এটা ডিম, এরা কিন্তু টপোলজিক্যালি সেম, মানে এরা হোমিওমরফিক, ঠিক আছে? এরা হোমিওমরফিক, অর্থাৎ এদের মধ্যে একটা কন্টিনিউয়াস ম্যাপ আছে, যার ফলে কি হবে, এর প্রত্যেকটা পয়েন্টকে এর প্রত্যেকটা পয়েন্টে নিয়ে যাবে। অর্থাৎ তুমি ভাবতে পারো এটাকে কন্টিনিউয়াসলি ডিফর্ম করার অর্থ হচ্ছে, এটা ভাবতে পারো যে এই যে তোমার স্কোয়ারটাকে তুমি চাপতে পারো, এই কোণাগুলোকে মুড়ে দিতে পারো, এটাকে বলা হয় কন্টিনিউয়াস ডিফর্মেশন। অর্থাৎ তুমি ডিফর্ম করছো জিনিসটাকে, কিন্তু কন্টিনিউয়াস ব্যাপারটা থাকছে, কন্টিনিউটি ব্যাপারটা থাকছে। তুমি এমন করছো না কোনো একটা জায়গায় কেটে দিলে, ডিসকন্টিনিউ করে দিলে, না, এটাকে তুমি ডিফর্ম করছো, ঠিক আছে, এরমভাবে করে তুমি বাড়িতে দেখবে একটা, যখন মায়েরা পরোটা বানায়, রুটি বানায়, যখন সেই গোলটাকে কিন্তু একটা স্কোয়ারে কনভার্ট করা যায়, ঠিক আছে? তো সেই বিষয়টা কিন্তু কন্টিনিউয়াস ডিফরমেশন বলা হয়। তো এখানে কন্টিনিউটির প্রচুর ইউজ আছে, মানে কন্টিনিউটি না হলে এগুলো কিছু হতোই না। এবং টপোলজির বইতে 14টা ডেফিনেশন আছে, স্ট্যান্ডার্ড টপোলজির বইতে আমি দেখেছিলাম একটা বইতে 14টা ডেফিনেশন আছে কন্টিনিউটির, মানে 14 রকমভাবে বলা যায় কন্টিনিউয়াস কিনা। হাউ ফ্যাসিনেটিং! এছাড়াও রিয়েল অ্যানালাইসিসে 14 রকমভাবে পড়তে হবে না। রিয়েল অ্যানালাইসিসে কন্টিনিউটি যখন ডেফিনেশন পড়ো তখন প্রচুর প্রপার্টিস দেখবে যেগুলো কিনা একটা স্পেসের ক্যারেক্টারাইজেশন বলে, ঠিক আছে? একটা স্পেস থেকে কন্টিনিউয়াস ফাংশন আরেকটা স্পেসে যখন যাচ্ছে সেটা কেমন আচরণ করবে, সেই মানে সেই প্রপার্টিগুলো কেমন হবে, সেই এফের প্রপার্টিগুলো, কন্টিনিউয়াস এফ যদি হয় ফাংশন, সেই ফাংশনের প্রপার্টিগুলো প্রচুর ফ্যাসিনেটিং। তো সেই স্পেসটা নিয়ে, গোটা স্পেস নিয়ে পড়াশোনা করা যায়, রিয়েল স্পেস নিয়ে পড়াশোনা করা যায়। কন্টিনিউটি খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে অ্যানালিসিস করার জন্য, রিয়েল নাম্বারের লাইনে অনেক কিছু নতুন আবিষ্কারও হয় এই সমস্ত জিনিসে। তো সেজন্য এটা খুব বেসিক, একদম বেসিক, এই জায়গাটা তোমরা ভালো করে শিখবে। এবং আমরা শেষ করব একটা অঙ্ক দিয়ে, যে অঙ্কটা WBJEতে এসেছিল এক বছর, এবং খুব সহজ অঙ্ক, মানে WBJEতে এসছে মানে কঠিন নয়, সহজ। আচ্ছা, এই অঙ্কটা আমাদের WBJEর অঙ্ক, এবং এটা এসেছিল তোমার 2018 সালে, ঠিক আছে? এবং খুব সহজ অঙ্ক, মানে এমন নয় যে বিশাল কঠিন অঙ্ক, বিশাল সহজ অঙ্ক এটা, ঠিক আছে? এটা 2018 সালের কোশ্চেন। তো এই অঙ্কটা আমরা সলভ করবো, তোমরা ভাবতে পারো। কিন্তু তার আগে আমি একটা ছোট্ট জিনিস বলে দিয়ে, আই গেস আমি মিস করে গেছি, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, তাই জন্য আমাকে বলতে হবে এটা। সেটা হচ্ছে এই যে, মনে করো কোনো একটা এফ আছে, মানে কন্টিনিউয়াস ফাংশনের আরেকটা প্রপার্টি আর কি, ঠিক আছে? মনে করো কোনো একটা এফএক্স আছে, এফএক্স ইজ কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে দেন লিমিট, এর বাইরে যদি তুমি লিমিট চাপাও সামথিং, আচ্ছা এটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ বলো বা গোটা ডোমেনে বলো, অ্যাট এ, ঠিক আছে, বা এ বলো বা গোটা ডোমেনে বলো, একই ব্যাপার। আচ্ছা, লিমিট এক্স অ্যাপ্রোচেস টু এ, ঠিক আছে, যে পয়েন্টে কন্টিনিউয়াস সেই পয়েন্টে যদি কোনো লিমিট অ্যাপ্রোচ করে ইফ এক্স, ঠিক আছে, এই যে জিনিসটা, এটা কি হবে, এই গোটা জিনিসটা কিন্তু এফ অফ, তো এই লিমিটটা না এ পয়েন্টে হতে পারে, যে কোনো পয়েন্টে হতে পারে, ঠিক আছে? আমি আপাতত ধরছি এটা পুরো ডোমেনে কন্টিনিউয়াস, ঠিক আছে, এবং এটা যে কোনো জায়গায় অ্যাপ্রোচ করতে পারে। এক্সট্রা এতে যেতে হবে এমন কোনো বিষয় নয়, এক্স যদি সিতেও যায় তো যাবে, কোনো চাপ নেই।
এফটা যদি গোটা ডোমেনে কন্টিনিউয়াস বলে দেওয়া থাকে, ঠিক আছে, এফটা গোটা ডোমেনে কন্টিনিউয়াস এবং এই জিনিসটা হবে যে কোনো পয়েন্টের লিমিট যাক না কেন, তাহলে কী হবে বলো তো, লিমিটটা না ভিতরে ঢুকে যাবে। তোমাদেরকে ছোটোবেলা থেকে বলা হয়েছে বা লিমিট পড়ানোর সময় বলা হয়েছে যে তুমি বাইরে থেকে লগের বাইরে লিমিট দাও, দিয়ে তুমি লিমিটটাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারবে, ঠিক আছে। এটা বলে অনেকে যে লিমিট যেখানে সেখানে ঢুকে যায়, কিন্তু লিমিট যেখানে সেখানে ঢোকে না। লিমিটের একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। লিমিট শুধুমাত্র কন্টিনিউয়াস ফাংশনের মধ্যে ঢোকে, ঠিক আছে। এটা কিন্তু খুব বাজে পড়ানো হয়, খুব ভুল পড়ানো হয় যে লিমিট যেখানে সেখানে ঢুকে যায়। কেন? তার কী দায় পড়েছে? কেন যাবে সে সেখানে? সেটা শুধুমাত্র যে ডোমেনে কন্টিনিউয়াস সেই ডোমেনের যে কোনো পয়েন্টের লিমিট তুমি ঢুকিয়ে দাও। আমি যদি বলি কথার কথা, বোঝো, এফ এক্স ইকুয়াল টু লগ এক্স, এই লগ এক্স ফাংশনটা এক্স ইকুয়াল টু -2তে, এটা তো ডিফাইন্ডই নয়, এটা কন্টিনিউটি দূরের কথা, তাহলে এটা তো এক্স ইকুয়াল টু -2 পয়েন্টে কন্টিনিউয়াস হবে না। তুমি যদি একটা লিমিট ঢোকাও যে লিমিট এক্স অ্যাপ্রোচেস টু -2, এই জিনিসটা যদি ঢোকাও, এটা তুমি লগ এক্স তুমি নাও, চেষ্টা করো ক্যালকুলেট করার, তুমি তারপরে লাইনে লিখলে আচ্ছা সো এটা মানে কি লগের মধ্যে লিমিটটা ঢুকে যাবে, যেহেতু আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে লিমিট যেখানে সেখানে ঢুকে যায়, তো লগের মধ্যে ঢুকে যাবে এক্স। এবার আমি যা করার করব, কিন্তু এই স্টেপটাই ভুল। পরের স্টেপটা যে তুমি যেটা করবে, ঠিক স্টেপ করলে একই অ্যান্সার আসবে, ভুল স্টেপ করলে একই অ্যান্সার আসবে। বেসিক্যালি এই ফাংশনের কোনো লিমিট এখানে এক্সিস্টই করে না, এটা কন্টিনিউয়াসই নয় -2তে। তো তুমি যে পয়েন্টে কন্টিনিউয়াস নয় সেই পয়েন্টে অ্যাপ্রোচ করা কোনো লিমিট কী করে তার মধ্যে ঢুকতে পারে, এগুলো আমি প্রমাণ করে দেখাতে পারি। বিএসসি লেভেলে এগুলো প্রমাণ করা হয়, খুব বেসিক জিনিস, ঠিক আছে, সেগুলো প্রমাণ করা যেতেই পারে কোনো একটা ক্লাসে, কিন্তু এগুলো ফ্যাক্ট, ভেবে নাও যেটা হয়, এটা প্রুভেবল, ঠিক আছে, প্রুভ করা যায়। এনিওয়েজ, লিমিটটা ঢুকবে কি করে ভাই? যে পয়েন্টে কন্টিনিউয়াস নয় সেই পয়েন্টে অ্যাপ্রোচ করা লিমিট কোনোদিন ঢুকতে পারে না, এটা একদম ভুল জিনিস, ঠিক আছে, একদম অপরাধ। যদি তোমার এ পয়েন্টটা যদি এই ডোমেনের মধ্যে থাকে, এই পয়েন্টটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে তোমার সেই পয়েন্টে লিমিটের ভিতরে ঢুকবে, এটা এরকম দাঁড়াবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গোটা গল্প, বোঝা গেছে? সুতরাং কখনোই তুমি এটা ভেবে নেবে না যে লিমিট যেখানে সেখানে ঢুকে যায়, শুধুমাত্র কন্টিনিউয়াস ফাংশন হতে হবে। চলো এবার আমরা আমাদের গল্পে ফিরে আসি, অনেক কিছু আমরা শিখলাম। দেখো আজকের ক্লাসটা যারা করলে তারা হতে পারে কোশ্চেন সলভ করতে গিয়ে আটকাবে, একটা দুটো আটকাবে। যখন তুমি কোশ্চেন সলভ করার আর্টটাও অ্যাচিভ করে নেবে, তখন কোশ্চেন সলভ করা এবং কনসেপ্ট বোঝা সব গোটা জিনিসটা যখন কম্প্যাক্ট তোমার মধ্যে থেকে যাবে, সুতরাং তোমাদের যে লাভ হলো আজকে, এটা আশা করি খুব কম লোকেরই হয়। এবং আমি চেষ্টা করবো এরকমভাবে আস্তে আস্তে একটা দুটো টপিকের মোটিভেশন দিয়ে পড়ানোর। হয়তো আমি সব টপিক পড়াতে পারবো না, আমার অনেক চাপ থাকে এক্সটার্নাল, সুতরাং আমি চেষ্টা করবো আমার দিক থেকে, ঠিক আছে। এনিওয়েজ আমরা এটা সলভ করি, এটা খুব মজাদার অঙ্ক, চলো। আচ্ছা, এটা বিষয়টা, এখানে একটা ফাংশন বলেছে, এফএক্সটাকে ডিফাইন করা হয়েছে এইভাবে, ভালো কথা, কোনো সমস্যা নেই আমার, ডিফাইন করেছে। এর মানেটা কি? দেখো একটা রিয়েল লাইন যদি তুমি দেখো এফএক্সটা গোটা রিয়েল লাইনের মধ্যে ডিফাইন্ড, এটার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কেননা -2 যদি এখানে থাকে, -π/2, তাহলে তার থেকে সমস্ত ছোট পাই ইকুয়াল পয়েন্ট, সেগুলো কি এই পয়েন্টটা এবং এদিকের যত পয়েন্ট আছে সেই পয়েন্টটা, ওকে। আচ্ছা, সেইখানে কি ভ্যালু দেয় এফএক্স? -2 sin x, এখানে এফএক্স মানে -2 sin x বুঝবো আমরা, ঠিক আছে। যেমন লঙ্কায় সোনা সস্তা, তেমন এখানে এফএক্স মানে -2 sin x, ভেরি গুড। আর যখন এক্সটা -π/2 থেকে π/2 এর থেকে এই জায়গাটা আছে, অর্থাৎ এটাকে আমি ওপেন করে দিচ্ছি, কেননা এই π/2 পয়েন্টে কিন্তু এর আমি বলতে পারবো না কি, সেটা পরে আসছি। এই -π/2 তো এটা আমি দেখলাম, তো এই মাঝখানটায় কি ভ্যালু দেবে এফএক্সটা? a sin x + b। খুব ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। আর বাকি এই পয়েন্টটা ধরে বাকি ইনফিনিটি অবধি কি ভ্যালু দেবে? cos x, ভালো কথা। এবার আমাকে দেখাতে বলেছে যে কি, এটা বলো যে এফ ইজ ডিসকন্টিনিউয়াস ফর অল এবি, এফ ইজ কন্টিনিউয়াস ফর এল, এটা ব্লা ব্লা ব্লা। আমরা প্রথমে এটা চেক করবো যে এফ ইজ কন্টিনিউয়াস ফর অল এবি, ডিসকন্টিনিউয়াস হওয়া মানে কি? দেখো কন্টিনিউয়াস হওয়া মানে কি আমি কি বলেছি, যে ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হয়, তাহলে সেই ফাংশনটাকে কন্টিনিউয়াস বলবো। তাহলে আমাদের ডোমেনটা কি আমরা দেখে স্পষ্ট বুঝে যাচ্ছি, গোটা রিয়েল নাম্বারটা, -π/2 থেকে ছোটো সমস্ত রিয়েল নাম্বারের জন্য এটা গোটা রিয়েল নাম্বারটা। তাহলে আমাদের এটা বুঝে নিতে হবে টুক করে যে ডোমেনটা হচ্ছে গোটা রিয়েল নাম্বারটা ডিফাইন করা হয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের করতে হবে কি, গোটা রিয়েল নাম্বারের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউটি চেক করতে হবে। কঠিন কথা মনে হচ্ছে, কিন্তু খুব সহজ। দেখো কিভাবে করবে, খুব ভালো করে একটা অবজার্ভ করো, -π/2 থেকে ছোট
যা ভ্যালু আছে তাদের জন্য কিন্তু আমাদের ফাংশনটা কি ভ্যালু দেয়, -2 sin x। এবার আমি তোমাকে কি বলেছিলাম মনে করে দেখো, প্রথমে sin x ফাংশনটা সবার জন্য কন্টিনিউয়াস, তো sin x কন্টিনিউয়াস। এবং আমি কি বলেছিলাম, যে কোনো একটা স্কেলার গুণ করো, 3 4 5 6 -2 1.0 1.3 5.3 যা খুশি গুণ করো সেই কন্টিনিউয়াস ফাংশনের সাথে, সে রেজাল্টিং ফাংশনটা সেটাও কন্টিনিউয়াস হবে। অর্থাৎ sin x কন্টিনিউয়াস, -2 গুণ করেছে, এই গোটা জিনিসটা কন্টিনিউয়াস। তার মানে f(x) জিনিসটা এই -2 এর থেকে এখানে যত পয়েন্ট আছে কন্টিনিউয়াস, সর্টেড একটা অংশ। আচ্ছা, এবার দেখো তো এই জায়গাটায় এই গোটা অঞ্চলটাতে, এই ওপেন ব্র্যাকেটে এখানে কি দেয় ভ্যালু, a sin x প্লাস b। এবার একটা জিনিস দেখো, এই a b এগুলো কিন্তু তোমাদেরকে মানে বুঝে নিতে হবে যে এগুলো বাস্তব সংখ্যা, ঠিক আছে, এগুলো একটা স্কেলার, ঠিক আছে, বাস্তব সংখ্যা। বেশ, এবার দেখো a sin x টা সেম লজিকে কন্টিনিউয়াস, b টা তো একটা সেমনি কনস্ট্যান্ট। তো আমি একটা ফাংশনের সাথে কন্টিনিউয়াস, মানে মনে করো x কন্টিনিউয়াস, f(x) একটা কন্টিনিউয়াস, ঠিক আছে, f(x) এর সাথে তুমি ল্যামডা গুণ করো, f(x) এর সাথে তুমি ল্যামডা যোগ করো, যাই করো না কেন সেটা কন্টিনিউয়াসই থাকবে, এর কন্টিনিউটিতে কোনো এফেক্ট পড়বে না। সুতরাং এই গোটা জিনিসটা কন্টিনিউয়াস, তার সাথে একটা ল্যামডা যোগ করেছি, সেটা আমি কন্টিনিউয়াস বলতে পারি। সুতরাং এই গোটা ফাংশনটা কিন্তু এই ওপেনের অঞ্চলে সব জায়গায় কিন্তু কন্টিনিউয়াস, তার মানে এই পার্টটা আমার হয়ে গেল, কন্টিনিউয়াস হয়েই গেল। আচ্ছা, এবার দেখো যখন এক্সটা π/2 এর থেকে বড় অথবা সমান, অর্থাৎ এই পয়েন্ট ধরে ইনক্লুডেড সমস্ত জায়গায়, সেখানে কি cos x ফাংশনটাও কন্টিনিউয়াস। আমি শুধু sin x বলেছিলাম, sin x ফাংশন কন্টিনিউয়াস, cos x ফাংশন কন্টিনিউয়াস, tan x ও কন্টিনিউয়াস, কিন্তু কিছু কিছু পয়েন্ট বাদে। কোন পয়েন্টগুলো, π/2, -π/2 এবং π/2 থেকে আরেকটু প্লাস প্লাস করে করে যাও, যে পয়েন্টগুলোতে ওই tan x এর গ্রাফটা উপরে চলে যাচ্ছে, সেটাকে একটা খুব সুন্দর ফর্মুলা nπ প্লাস π/2 এরকম সামথিং লিখে, আমি ভুলে যাচ্ছি, যাই হোক সেটা এনিওয়েজ তুমি গ্রাফ দেখলে বুঝতে পারবে। তো সেই পয়েন্টগুলো ছাড়া সব জায়গায় কিন্তু tan x টা কন্টিনিউয়াস, বোঝা যাচ্ছে? তো cos x টা কন্টিনিউয়াস, বেশ, খুব ভালো কথা। তাহলে এখানে যত পয়েন্ট আছে সবার জন্য কন্টিনিউয়াস, অর্থাৎ গোটা রিয়েল লাইনে কন্টিনিউয়াস। শুধুমাত্র আমরা দেখলাম না π/2 তে আর -π/2 তে। কেন? কেননা -π/2 এর যখন বাঁ দিকে থাকছে তখন এটা দিচ্ছে, ডান দিকে থাকছে তখন এটা দিচ্ছে, এবং -π/2 তে কি ভ্যালু দিচ্ছে, -π/2 তে আমাদের ভ্যালু দিচ্ছে হচ্ছে -2 sin x, ঠিক আছে। তো বাঁ দিক থেকে আমি বুঝতে পারছি অ্যাপ্রোচ করলে লেফট কন্টিনিউয়াস তো বটে, কেননা -π/2 তেও এই ভ্যালুটা, আর বাঁদিকের প্রত্যেকটা পয়েন্টও এই ভ্যালুটা, তো লেফট কন্টিনিউয়াস তো বটে, কিন্তু রাইট কন্টিনিউয়াস কি না, তখন ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে এই জায়গায় কন্টিনিউটি চেক করতে হবে, এবং এই জায়গাটাতেও কন্টিনিউটি চেক করতে হবে, কারণ এটা রাইট কন্টিনিউয়াস বাট লেফট কন্টিনিউয়াস নয়, বোঝা গেল? সুতরাং আমরা যদি সাকসেসফুলি দুটো পয়েন্টে কন্টিনিউটি চেক করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে গোটা ডোমেনে কন্টিনিউয়াস, হেন্স এই জায়গাটা ফলস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু চেক করি কন্টিনিউটিটা, যেভাবে আমরা শিখেছি চেক করা। আমি যদি চেক করি x = π/2 তে যদি আমরা কন্টিনিউটি চেক করি, সেটা কি দাঁড়াবে, x = π/2 তে। খুব ভালো করে দেখো, লিমিট x অ্যাপ্রোচেস টু π/2 মাইনাস, অর্থাৎ π/2 এর বাঁ দিক থেকে যাচ্ছে, সেটা কি দাঁড়াবে, আচ্ছা, লিমিট x টেন্ডিং টু π/2 প্লাস, অর্থাৎ π/2 এর ডান দিক থেকে আসছে, সেটা কি দাঁড়াবে, আর f অফ π/2 কি ডিফাইন, এটা সবার আগে দেখতে বলেছিলাম, তাই না? তো f অফ π/2 টা আগে দেখে নি, সেটা কি ডিফাইন। দেখো x এর ভ্যালু যখন π/2 এর থেকে বড় অথবা সমান হবে, মানে π/2 এর সমান হয়ে গেলেও এই ভ্যালুটা দেবে, তার মানে cos π/2 মানে তো কি, সেটা তো ডিফাইন্ড একটা জিনিস, তাই না? দেখো π/2 গ্রেটার দেন ইকুয়াল টু আছে, কিন্তু তার মানে ইকুয়াল টু হলেও সেটা cos x ই দেবে, fx = π/2 তেও সেটা cos π/2, তাহলে cos π/2 মানে কত, 0, ঠিক আছে। cos 90 ডিগ্রি তার মানে 0, cos 0 ডিগ্রি মানে 1, এটা তোমাদের জন্য না গুলায়, ঠিক আছে, আমার গুলিয়ে যেতে পারে, তোমাদের জন্য না গুলায়। আচ্ছা, এবার যখন ডান দিক থেকে আসছে, তাই না, cos x এর ডান দিক থেকে যখন লিমিটটা আসছে, তখনও কিন্তু এটাই হবে, cos x ই হবে। তাহলে লিমিট ডান দিক থেকে এটা একটু ক্যালকুলেট করে নিই, x অ্যাপ্রোচেস টু π/2 প্লাস, সেটাও কি cos x। আচ্ছা দেখো, এবার কি লিমিট ক্যালকুলেট করার সময় তোমরা কি করো, যদি কোনো এই ফাংশনটা যদি আনডিটারমাইন্ড ফর্মে না থাকে, তোমরা ডাইরেক্ট এই ভ্যালুটাই বসিয়ে দাও। তাহলে আমি cos π/2 ই বসিয়ে দিই, সেটা আমাদের 0 আসছে। খুব ভালো জিনিস এখানে হলো, যখন বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করবে, লিমিটটা যখন π/2 এর বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করবে, তখন fx এর ভ্যালু কি হবে রে ভাই, তখন a sin x প্লাস b, তখন কিন্তু cos x আর থাকবে না, তখন কিন্তু a sin x প্লাস b হয়ে যাবে। কেননা π/2 বাদে তার বাঁ দিকে যত পয়েন্ট আছে সব ক্ষেত্রেই তো আমাদের a sin x প্লাস b, তাই না?
এফএক্সটা এ সাইন এক্স প্লাস বি হয়ে বসে আছে, তাহলে যত কাছে নিই না কেন সেখানেও কিন্তু আমাদের এই জিনিসটা এরকমই দাঁড়াবে। আচ্ছা এবার দেখো তো আনডিটারমাইন্ড ফর্ম তুমি যদি এখানে বসিয়ে দাও মাইনাস পাই বাই টুটা যদি এখানে বসিয়ে দাও তাহলে কি হবে, এ সাইন পাই বাই টু প্লাস বি, দ্যাট ইজ এ সাইন পাই বাই টু মানে কি 1, তার মানে এ প্লাস বি। ঠিক আছে, বেশ ভালো কথা। যদি যদি এই ফাংশনটাকে পাই বাই টু পয়েন্টে কন্টিনিউয়াস হতে হয় তাহলে এটা এটা এটাকে সেম হতে হবে। তাও এটার এটা তো সেম, কোনো কথা নেই, কিন্তু এটাকে এটা এই দুটোর সাথে সেম হতে হবে। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি শুড বি ইকুয়ালস টু 0। বেশ, এটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো শুধুমাত্র এই পয়েন্টটাতে কন্টিনিউয়াস। হোয়াট অ্যাবাউট দিস পয়েন্ট? এই পয়েন্টেও তোমাদেরকে কন্টিনিউটি চেক করতে হবে, করে দেখি, বলার থেকে ভালো করাই, তাই না? তোরা বুঝতে পেরেছো কন্টিনিউটি চেকটা আশা করি। আমি একটু মুছে দিই এটাকে, দিয়ে অন্য পয়েন্টে একটু চেক করি। এই চেকটা করার পরে আমরা শিওর হতে পারবো যে অ্যাকচুয়ালি, আচ্ছা তাহলে আমাদের এখানে কন্টিনিউটি হওয়ার শর্ত কি আমি এটা লিখলাম এখানে, ঠিক আছে, এ প্লাস বি ইকুয়াল টু 0 হতে হবে। ওকে, আচ্ছা এবার ওই পয়েন্টটা, সো এক্স ইকুয়াল টু মাইনাস পাই বাই টু। এবার আমরা দেখি আসল খেলা জমবে, চলো। আচ্ছা আগে আমাদের কি কাজ, এই ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করা। দেখো এফ অফ মাইনাস পাই বাই টু এখানে গেটার ইকুয়াল টু বলেছে, অর্থাৎ এক্স যদি মাইনাস পাই বাই টুর সাথে ইকুয়ালও হয়ে যায় তাও আমাদের ফাংশনটা মাইনাস টু সাইন এক্স দেবে, তাই না? তো মাইনাস টু সাইন এক্স মানে সাইন পাই বাই টু, এক্সের জায়গাতে পাই বাই টু বসিয়েছি এখানে, তাই না? মাইনাস পাই বাই টু বসিয়েছি, সরি আই এম সরি। ওকে, তাহলে হলো এক্সের জায়গায় জাস্ট মাইনাস পাই বাই টু বসিয়ে দিলাম। এবার দেখো সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, এটা তোমরা পড়েছো ত্রিকোণমিতিতে। তাহলে সাইন অফ মাইনাস থিটা কি হয়ে যাবে, মাইনাস সাইন থিটা, তো মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, দ্যাট ইজ 2 সাইন পাই বাই টু। তার মানে আলটিমেটলি সাইন পাই বাই টু মানে 1 এবং 1 ইন্টু 2 মানে 2 হয়ে গেল। আচ্ছা এবার আমরা লিমিট অ্যাপ্রোচ করে করে দেখব। লিমিট অ্যাপ্রোচিং টু মাইনাস পাই বাই টু এর বাঁ দিক থেকে একবার, আর মাইনাস পাই বাই টু এর ডান দিক থেকে একবার। ঠিক আছে, এই মাইনাসটা কিন্তু মাইনাস নয়, এটা এটা মানে এটা যে বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করছি, বাঁ দিক থেকে আমি অ্যাপ্রোচ করছি, বাঁ দিক থেকে এরমভাবে যাচ্ছি। ঠিক আছে, আর এই মাইনাসটা মানে কি, এই প্লাসটা মানে কি, এটা মানে ডান দিক থেকে আমি জাস্ট যাচ্ছি ওর কাছে। ঠিক আছে, এটা কিন্তু কোনো মাইনাস প্লাস নয়। ঠিক আছে, বেশ, তাহলে চলো এবার কি হচ্ছে বিষয়টা। তাহলে যখন মাইনাস পাই বাই টু এর বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করছে তখন ফাংশনটার ভ্যালু কি, আমি কি আগেরটাতে ঠিক করেছিলাম? হ্যাঁ আমি আগেরটাতে ঠিক করেছিলাম আশা করি। এনিওয়েজ এটা দেখো, তো আমি যখন মাইনাস পাই বাই টু এর বাঁ দিক থেকে যাচ্ছি তাহলে আমাদের কি হচ্ছে জিনিসটা, বাঁ দিকে ফাংশনের ডেফিনেশন কি রে ভাই, মাইনাস টু সাইন এক্স। তখন এই জিনিসটা কি হয়ে যাবে, মাইনাস টু সাইন এক্স হয়ে যাবে। ওকে ওকে, আমাদের খুব এখানে খুব ইজিলি একদম স্পষ্ট ছবি বলছে এখানে। এনিওয়েজ তাহলে আমরা মাইনাস পাই বাই টু এর বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করছি, তো এফএক্সটা কি হয়ে যাবে, আচ্ছা আমি এখানে এফএক্সই লিখিনি। এনিওয়েজ এখানে এফএক্সটা অবশ্যই লিখতে হবে, এটা তো পুরোপুরি জিনিসটা গেল। ঠিক আছে, আমরা তো এফএক্সের লিমিট ক্যালকুলেট করছি। এনিওয়েজ চলো, একটু বেশি ঢুকে গেছিলাম গভীরে। এনিওয়েজ এবার এটা কি হচ্ছে তোমার, যখন তাহলে ফাংশনের ডেফিনেশনটা বসিয়ে দিই আমি। ওকে, আচ্ছা এবার ডান দিক থেকে যখন আসছি, আমি ডান দিক থেকে যখন আসছি কি হচ্ছে, ডান দিক থেকে অ্যাপ্রোচ করছে এদিকে, তাহলে এই জায়গায়, তার মানে এখানে অর্থাৎ এই রিজিয়নে আছে, তাহলে এ সাইন এক্স প্লাস বি বসাবো অবভিয়াসলি। তাহলে লিমিট এক্সটা মাইনাস পাই বাই টু এর ডান দিক থেকে, আর এটা কি হবে, এ সাইন এক্স প্লাস বি হয়ে যাবে ফাংশনাল যে জায়গাটা এফএক্সটা। ঠিক, ওকে ওকে। এবার দেখো এটা তো কোনো আনডিটারমাইন্ড ফর্ম নয়, আমি যদি মাইনাস পাই বাই টু এখানে বসিয়ে দিই তো আমাদের কোনো আনডিফাইন্ড আসছে না, তো এটা আমরা বসিয়ে দিয়ে অ্যাপ্রোচ করতেই পারি, সরি অ্যাপ্রক্স করতেই পারি। সো এবার এখান থেকে আমাদের সেম ক্যালকুলেশন, এটাও 2 আসবে। এনিওয়েজ এটা কি আসছে, মাইনাস পাই বাই টু বসিয়ে দাও, এ সাইন মাইনাস পাই বাই টু প্লাস বি। আচ্ছা সাইন অফ মাইনাস থিটা মানেই তো তোমরা জানো যে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন পাই বাই টু মানে মাইনাস 1, তাই না? মাইনাস সাইন পাই বাই টু মানে -1, -1 ইন্টু এ মানে মাইনাস এ, আর প্লাস বি, তাই না? বুঝতে পারছো খোকা? দেখো মাইনাস না, খোকা না খুকিরাও আছে, তাহলে মাইনাস এ, তাহলে মাইনাস এ আর প্লাস এ, এই জিনিসটা হচ্ছে, তো এই এফএক্সটাকে মাইনাস পাই বাই টু পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার জন্যে কি হতে হবে, এই জিনিসটাকে এর সাথে সমান হতে হবে অথবা এর সাথে সমান হতে হবে, একই ব্যাপার, কারণ এটা তো সমান আমরা দেখেই নিলাম।
অর্থাৎ এটা কি লেফট কন্টিনিউয়াস আমরা জানি অলরেডি, তাহলে রাইট কন্টিনিউয়াস হতে গেলে এটা আর এটা হতে হবে, অর্থাৎ মাইনাস এ প্লাস বি, অর্থাৎ মাইনাস এ প্লাস বি সেই জিনিসটাকে কি হতে হবে 2 হতে হবে। এটা যদি হয় আর যদি দুটো একসঙ্গে হয়ে যায় খোকা, তাহলে মাইনাস পাই বাই 2 তেও কন্টিনিউয়াস, পাই বাই 2 তেও কন্টিনিউয়াস, বোঝা গেছে? তাহলে দুটো একসঙ্গে হয়ে গেলে তোমাদের গল্প শেষ। দুটো একসঙ্গে কখন হবে? যখন এ এর ভ্যালু -1, না যখন এ এর ভ্যালু, হ্যাঁ এ এর ভ্যালু -1 নাকি, সলভ করে দেখে নিই, এটাকে যোগ করে দিই, তাহলে a মাইনাস a প্লাস বি প্লাস বি ইকুয়ালস টু 2 প্লাস 0, তাহলে এ কেটে যাবে, তাহলে 2b ইজ ইকুয়ালস টু 2, দ্যাট ইজ b ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা b ইকুয়াল টু 1 মানে কি? a ইকুয়ালস টু -1, হ্যাঁ আমি এটা ঠিক বলছিলাম। a এর ভ্যালু যদি -1 হয় এবং b এর ভ্যালু যদি 1 হয়, তবে এটাও স্যাটিসফাই করবে, এটাও স্যাটিসফাই করবে, তার মানে গোটা ডোমেনে কন্টিনিউয়াস। আগে তো ছিল সব জায়গায় কন্টিনিউয়াস, এবার এই দুটো যদি আলাদা করে আপদ যদি জুড়ে বসে উড়ে এসে, তাহলে আর এর মধ্যে থাকা যে দুটো পয়েন্ট আমরা চেক করছিলাম সেই দুটো পয়েন্টেও কন্টিনিউয়াস, অর্থাৎ গোটা আর এ কন্টিনিউয়াস। তাহলে যদি এ এর ভ্যালু হয়ে যায় -1, বি এর ভ্যালু হয়ে যায় 1, যদি এ এর ভ্যালু হয়ে যায় -1, বি এর ভ্যালু হয়ে যায় 1, তাহলে এফ ইজ কন্টিনিউয়াস ফর অল। ঠিক আছে, তাহলে সমস্ত এ এবং বি, অর্থাৎ এর ভ্যালু যখন -1, বি এর ভ্যালু যখন 1, তখন এফটা কন্টিনিউয়াস। এফ ইজ কন্টিনিউয়াস মানে কি? এফ ইজ কন্টিনিউয়াস মানে এফ ইজ কন্টিনিউয়াস অন হোল ডোমেন। এই কথাটা সবসময় মনে রাখবে, এফ ইজ কন্টিনিউয়াস মানে এফ ইজ কন্টিনিউয়াস অন হোল ডোমেন। আর এখানে ডোমেনটা বুঝতেই পারছো, এখানে বলেই দিয়েছে, এইভাবে ছাড়খাড় করে লিখেছে, বাট কি আছে তাতে কোনো যায় আসে না। আমরা এখানে একে দেখলাম যে গোটা রিয়েল লাইনটার মধ্যে এখানে ডোমেন। ওকে, এনিওয়েজ, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্যাট কোশ্চেন। এবার এই যে কোশ্চেনটা আমি এতক্ষণ ধরে বোঝালাম এত চব্য করে, তোমরা কিন্তু খুব সহজে নামিয়ে আসতে পারবে যদি ডেপথ থাকে। আশা করি আজকের ভিডিও দেখার পরে ডেপথ তৈরি হয়েছে। এবার উইথ প্র্যাকটিস তোমরা কিন্তু কন্টিনিউটিতে এক্সেল করতে পারবে, এবং কন্টিনিউটি হয়তো পরীক্ষাতে খুব কম নাম্বার আসে, কিন্তু ভবিষ্যতের জন্য এতটাই বেনিফিশিয়াল তোমরা কল্পনাও করতে পারছো না। তোমরা এখন বুঝতে পারছো না যে কন্টিনিউটি কতটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট, বিচ্ছিরি ইম্পর্টেন্ট এবং সেই লেভেলের ইম্পর্টেন্ট। তো চলো আজকের জন্য এটুকুই। যদি আজকের ভিডিওতে আমি কিছু ভুলভাল কিছু করে থাকি, তাহলে তোমরা একটুখানি নিজের দাদার মতো ভেবেই আর কি ম্যানেজ করে নেবে। আর যদি তোমাদের কিছু লাগে এরকম ধরনের কোনো টপিকে, আমি তো হয়তো মানে টিচারদের মতো প্রফেশনাল টিচারদের মতো পড়াতে পারবো না, এইভাবেই আমি হয়তো মোটিভেশন দিতে আসবো কোনো টপিক সম্পর্কে। এরপরে আমি চেষ্টা করবো ডিসকন্টিনিউটি নিয়ে একদিন কথা বলার। তোমরা কি করবে? তোমাদের টিচারদের কাছ থেকে শিখছো, আমার থেকে এগুলো দেখে নেবে, নিয়ে তোমাদের শেখাটা একটা ফ্রুটফুল হবে। ঠিক আছে, কেননা টিচাররা এমনিতে বাধ্য হয় যে সবসময় আমাদের পড়ানো যায় না আর কি, ব্যাচের মধ্যে সব কিছু পড়া যায় না। তো সেই জায়গা থেকে তোমরা যদি এখান থেকে দেখো, দেখে যদি ডেপথ সম্পর্কে নিতে পারো, ধারণা নিতে পারো, মোটিভেশন নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের টপিকের প্রতি ইন্টারেস্ট আসবে। এটাই সব থেকে মূল কথা। সায়েন্স পড়ার, ম্যাথস পড়ার এটা মূল কথা, ইন্টারেস্ট চাই। আর কিন্তু অনেকে দেখবে ফাংশন পড়ানোর আগেই কন্টিনিউটি পড়িয়ে দেয়। তো যে ম্যাথ টিচাররা ফাংশন পড়ানোর আগে কন্টিনিউটি পড়িয়ে দেয়, তাদেরকে আমি ম্যাথ টিচার বলে মনে করি না। কেননা কন্টিনিউটিটা আমি করছিটা কার? ফাংশানের। ফাংশনকেই যদি না চিনি, ফাংশন সম্পর্কে যদি না জানি, তাহলে কন্টিনিউটি শিখে কী করবো রে বাবা? পরীক্ষার নাম্বার আনবো? না 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 না, পরীক্ষার পিছনে যেও না, নম্বরের পিছনে যেও না। নম্বর খুব ডেঞ্জারাস জিনিস। নলেজের পিছনে যাও, নম্বর অটোমেটিক তোমার পিছনে যাবে। বোঝা গেছে? আজকের জন্য এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব টু সানশাইন সাগর অবশ্যই, আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করবে, আর এর স্ক্রিনে যে ভিডিওটা আসছে সেটাও দেখবে। চলো টাটা।